ওকে। ওকে, তো এবার তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে আমরা যেটা জানি, যেমনভাবে হয় সেই ব্যাপারটা জাভাস্ক্রিপ্টে কীভাবে হচ্ছে। আর সেই সঙ্গে আমরা আজকে একটু টাইপস্ক্রিপ্টেও কিছুটা করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এটাকেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেহেতু, সেক্ষেত্রে ওপি বলেই রাখছি, .js। এবার এইখানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে যে পাঁচখানা ফিচার্স মেনলি দরকার ছিল, যে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে থাকার কথা, তাই তো? কিন্তু এই মোমেন্টে অবধি আমরা দেখেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য যে অবজেক্ট টাইপ, মানে অ্যাকচুয়ালি প্রোটোটাইপ যে টাইপের যে অবজেক্ট, মানে প্রোটোটাইপ অ্যান্ড স্ট্যান্ডার্ড অবজেক্ট, তো প্রোটোটাইপ অবজেক্ট যেটা আছে সেই প্রোটোটাইপ অবজেক্ট মোটামুটি তিন রকমভাবে আমরা ডিক্লেয়ার করছি, ঠিক আছে? তো এই প্রোটোটাইপ অবজেক্ট যেটা ডিক্লারেশন হলো, এই প্রোটোটাইপ অবজেক্ট ডিক্লারেশনটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের পার্ট নয়, এটা জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েশন প্রসেস। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আমাদের এই যে টোটাল যে প্রসেসটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অ্যাকচুয়াল পার্ট বলা যায়। তার জন্য আমি এখান থেকে কেটে নিয়ে আমি এটাকে এখানে রাখছি। এইটাকে এখানে রাখছি। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে অ্যাকচুয়াল যে প্রসেস, তো সেই প্রসেসে প্রথমেই অবশ্যই আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, কারণ উইদাউট ক্লাস তো আমাদের কাজ হবে না। তো আগের দিন আমরা যেরকম আমার ক্লাস কিছু করিনি, কিন্তু অবজেক্ট তৈরি করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ক্লাস কার বলে আমরা এখানে কার অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এবং এখানে বেসিক্যালি নর্মাল যেরকম একটা ক্লাস হয়, ক্লাস সিনট্যাক্স দিয়ে সেরকম টাইপের ক্লাস আমরা বানালাম। এবং এইখানে যখন প্রপার্টি ডিক্লেয়ার করলাম, কারণ বেসিক্যালি এর ভিতরে রয়েছে প্রপার্টি অ্যান্ড মেথড, তো প্রপার্টি যখন ডিক্লেয়ার করলাম তখন প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য কিন্তু এখানে দিস ডট মডেল এইভাবে আমরা অ্যাকচুয়ালি সমস্ত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এবং এইখানে কনস্ট্রাক্টর হচ্ছে কি কনস্ট্রাক্টর মেথড, অ্যান্ড কনস্ট্রাক্টর মেথড বেসিক্যালি কীভাবে কাজ করে জানা আছে আশা করি। কনস্ট্রাক্টর মেথড হচ্ছে ক্লাস যখন কল হয় সেই সময়তেই কনস্ট্রাক্টর মেথড এক্সিকিউট করা হয়, তাই তো? তো সেই হিসেবে আমরা এখানে কনস্ট্রাক্টর মেথড এখানে তৈরি করা আছে, এবং সেই কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে আমাদের এখানে ভ্যালুস পাস করানো আছে, ঠিক আছে? এবং এই যে ভ্যালুগুলোকে এইখানে কী হচ্ছে, দিস ডট মডেল, দিস ডট হুইলস, দিস ডট কালার করে এখানে সমস্ত ডেটাগুলোকে সেট করা হয়েছে। এবং তারপরে কী হয়েছে, ইনফো বলে মেথড, এর আগে অবশ্যই ফাংশন যুক্ত হবে না, ঠিক আছে? যখন আমরা ক্লাস ইউজ করব তখন ফাংশন কিওয়ার্ড কিন্তু ক্লাসের মধ্যে ইউজ করা যায় না জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? তো সেই কারণে এখানে কখনো বলে ফাংশন সিনট্যাক্স, ফাংশন বা রিটার্ন টাইপ এখানে ইউজ করা দরকার পড়ে না, ওকে? তো সেই কারণে এটা মাথায় রাখতে হবে, এটা দরকার পড়ে না। এবার তারপরে কী হচ্ছে, ইনফো দিয়ে এখানে ইনফো কল করা। তো অবভিয়াসলি আমরা এখানে ক্লাস ক্লাস নয়, এখানে আবার অবজেক্ট নেব। তো অবজেক্ট নেওয়ার জন্য এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম কার, অ্যান্ড নিউ কার বলে আমরা এখানে কার ইনিশিয়েট করলাম, এবং সেই কার ইনিশিয়েট করে এখানে আমরা এটা
যেরকম আউটপুট পাওয়ার সেই আউটপুটটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ ওকে, এটা হচ্ছে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস যেটা আমরা করলাম। এবং এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য মানে এইভাবেই আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি। আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য কিন্তু এখানে কোনো রকম ডেটা টাইপস দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় না। মানে যদি মনে করা যাক এখানে মডেল দিয়ে যদি আমি এখানে কার্ড এইরকমভাবে যদি লিখি, ঠিক আছে, এই এই জিনিসটা আমি লিখলাম, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যদি এইখানে যদি আমি কোনো ভ্যালু যদি না বসাতাম, যদি আমি এখানে যদি কোনো ভ্যালু যদি না বসাতাম, তাহলে কী হচ্ছে, আনডিফাইন হয়ে যাচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। অথবা যদি আমি এখানে যদি কনস্ট্রাক্টরটাকে যদি কল না করতাম, তাহলে কী হচ্ছে, আমার এখানে যে প্রপার্টিসগুলো ডিক্লেয়ার হয়েছে ক্লাসের মধ্যে, সেই প্রপার্টিসগুলো কিন্তু দিস দিয়ে এখানে কল করা আছে। অথবা আমরা যদি এখানে যদি এই ভ্যালুসগুলো এখানে সেট করলাম, তাহলে এখানে আরেকটা অপশানস হচ্ছে কি, আমাদের অর সাইন অ্যাপ্লাই করে আমাদের ডিফল্ট যে ভ্যালু যেটা এখানে বসানো হয়েছে সেইটা আমরা এখানে বসাতে পারি, যাতে এখানে আমরা এখানে যে প্যারামিটার্সগুলো আছে, কারণ এই প্যারামিটার মানে এই ভ্যালুসগুলো যে সেট আপ হয়েছে, এই সেট আপগুলো আমরা এখানে ডাইরেক্টলি করছি না। মানে যদি কিছু অ্যাসাইন না করা হয় তাহলে ওই ওই ডিফল্ট ভ্যালুগুলো আসবে। এইগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু, মানে অর দিয়ে রয়েছে, মানে যদি থাকলো ঠিক আছে, আর আনডিফাইন্ড হলে তখন এই ভ্যালু বসে যাবে ডিফল্ট ভ্যালু, তখন এই হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের যেহেতু আমাদের এই যে প্যারামিটার্সগুলো, এই প্যারামিটার্সগুলো হচ্ছে অলওয়েজ অপশনাল, ঠিক আছে, মানে বসাতেও পারি নাও বসাতে পারি, তাতে কোনো রকম জাভাস্ক্রিপ্ট কমপ্লেন করে না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবথেকে বড় প্রবলেম। এবার সেই কারণে কি হচ্ছে, অনেক সময় হতে পারে কি, আমার এমন কোনো জায়গায় ডেটা অবশ্যভাবেই দরকার, কিন্তু সেটা বসানো হয়নি। তো সেই জিনিসটা কিন্তু চেকিং করতে গেলে আমাদের ম্যানুয়ালি কোড লিখতে হবে, লিখে আমাকে সেই মেসেজটা থ্রো করতে হবে যে এই ভ্যালুটা আমার পাওয়া যায়নি এবং সেটা পেতে হবে। তো তার জন্য এটা অ্যাকচুয়ালি যদি আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্লাস সিনট্যাক্স অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিস না থাকার কারণে আমরা ওই যে বাইন্ডিংগুলো ওগুলোকে আমাকে ম্যানুয়ালি করতে হবে, যদি দরকার পড়ে করা যাবে, কিন্তু ম্যানুয়াল করতে হবে। এবার এখানে মেনলি কী হলো, ফার্স্টে আমরা ক্লাস ক্রিয়েট করলাম, দেন তার অবজেক্ট ক্রিয়েট হলো। এবার হচ্ছে কি ইনহেরিটেন্স করতে আমরা এখানে একটা ক্লাস করে যদি আমরা অটো এক্সটেন্স কার্ড এটা দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে কি হলো, আমরা এইখানে এটাকে বাই ডিফল্ট মানে এখানে বাই ডিফল্ট এটা দিয়ে দিচ্ছি যে এখানে 3 হুইলার আর মডেল টাইপ হচ্ছে অটো। কেউ বসাতে চাইলে বসাতে পারে, কিন্তু এটা হচ্ছে অটো। এবার সেই হিসাবে কী হচ্ছে, আমাদের এখানে এই যে ইনফো যে মডেলটা, এইটাকে আর ডিক্লেয়ার করার দরকার নেই, কারণ যেহেতু আমাদের কারের এক্সটেনশনে আছে, কারের মধ্যে যেহেতু কারের মধ্যে কার থেকেই ইনহেরিট করে নেবে, কারের থেকেই আমাদের ইনহেরিট করে নেবে। তাহলে এখানে আমরা যদি এইটাকে যদি কল করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অটো যে ইনহেরিটেন্সটা সেটা আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ইনহেরিটের যে প্রসেসটা সেটা আমাদের কাজ করছে। এবার যখন আমাদের এই ইনহেরিটেন্সটা কাজ করছে, ইনহেরিটেন্সের পরে হচ্ছে কি, আমাদের এই যে মেথডটা যেটা রয়েছে ইনফো, সেটা কনস্ট্যান্ট সেম রাখার চেষ্টা করব, কিন্তু আমরা চাইবো যে একটা এমন মেথড ইউজ করবো যাতে কিনা আমরা আমাদের আউটপুটটা যাতে মানে একই রকম ইউজ করা যায়, কিন্তু তার জন্য আমাকে যেন সেরকম কোনো যেন মেথড আলাদা করে অ্যাপ্লাই করতে না হয়। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা বুঝলাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমাদের এই ইনফো ফাংশনটাকে আগে থেকে কল করা রয়েছে, ঠিক আছে। তার মানে ইনফো ফাংশনটা কাইন্ড অফ রেন্ডার মেথডটার মতো ধরে নেওয়া যাক। তা বেসিক্যালি আমাদের এটা কি আছে, প্যারেন্ট ক্লাস বা লিগাসি ক্লাস, ঠিক আছে। তো এই যে প্যারেন্ট ক্লাস যেটা আছে, প্যারেন্ট ক্লাসের মধ্যে কিছু কিছু ফাংশনস দেওয়া থাকে যেটাকে
এক্সিকিউশন ফাংশন হিসেবে ধরে রাখা হয় অনেক ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, যে ওই পার্টিকুলার ফাংশনটা কল করাই থাকবে ফ্রেমওয়ার্কের মেন কোনো ফাংশনের মধ্যে। যদি সেরকম টাইপের যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের ওই ফাংশনটা তো থাকবে, কিন্তু ওর ছাড়াও আমাদের যেখানে কিনা ভ্যালু চেঞ্জ করা দরকার পড়তে পারে, বা যেখানে আমাদের কোনো এক্সট্রা কিছু প্রপার্টি অ্যাড হবে, সেটাকে তো আমাকে ওভাররাইড করতে হবে না। আচ্ছা তার আচ্ছা জন্য যেমন বেসিক্যালি কী হচ্ছে, এইখানে এই অটোতে ধরে নেওয়া যাক আমাদের এখানে একটা এক্সট্রা প্রপার্টি আমি এখানে অ্যাড করছি, দিস বিআরএ এন ডি ব্র্যান্ড করে আমি এখানে নাম দিলাম বাজাজ। এই যে ব্র্যান্ড নেমটা যেটা রইলো, এবার এই ব্র্যান্ড নেমটা তো বসালাম, বসাবার পরে আমি যদি এবার এটাকে যদি এক্সিকিউট করার চেষ্টা করি, কি আউটপুট কিছু পাচ্ছি? না, পাচ্ছি না। এবার মেন ব্যাপারটা হচ্ছে আমাকে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে কিনা এই ব্র্যান্ড নেমটা যাতে অ্যাটাচ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেটার জন্য কি করতে হবে, আমাকে এই যে ওপরে থাকা যে গেট ইনফো যে মেথডটা আছে, হ্যাঁ, ওইটাকে এবার আমাকে করতে হবে কি, কল করতে হবে। আচ্ছা, RETURN রিটার্ন করলাম। এবার রিটার্ন করার পরে এইখানে কি হচ্ছে, আমরা সব কটা অপশানসই একসঙ্গে পেয়ে যাচ্ছি, বাট আমি সব কটা অপশানস একসঙ্গে আমি লিখবো না, ঠিক আছে? সব কটা প্রপার্টি আমার এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু একসঙ্গে আমাদের অতগুলো প্রপার্টি আমি লিখবো না। আমি এখানে BRAND ব্র্যান্ড দিয়ে দিস এটা দিলাম, দিয়ে তারপরে আমি করলাম কি super.getInfo। super.getInfo বলতে আমার প্যারেন্ট ক্লাসের যে ইনফোটা আছে সেটাকে আমি দিয়ে অ্যাটাচ করে দিলাম। এতে এতে সুবিধাটা কী হলো, এতে আমার কিন্তু লেখাটা কমে গেল, অথচ আমার যে আউটপুটটা যেটা দরকার ছিল সেটা কিন্তু মানে super.getInfoটা কি করলো, এই উপরের জিনিসটাকে নিয়ে এলো, আর এই যেটুকু আমরা অ্যাড করলাম, যেটা অ্যাড করলাম সেই অ্যাডটা নিয়ে আমাদের এই ইনফো যে ফাংশনটা যেটা ছিল সেই ইনফো ফাংশনটাকে কল করে দিচ্ছে। জাস্ট আমি এই যে পার্টটা এটাকে কী করলাম, একটু ওভাররাইড করলাম, যেটাকে বলা যায় পলিমরফিজম। কারণ বেসিক্যালি পলিমরফিজমের কাজটাই তো হচ্ছে কি, আমাদের এইখানে ডেটা টাইপ চেঞ্জ হতে পারে অথবা ফাংশন ওভাররাইড হতে পারে, তো ফাংশন ওভাররাইডের যে প্রসেসটা সেটাই হচ্ছে কাইন্ড অফ পলিমরফিজম। এবার তারপরের ব্যাপারটা হচ্ছে এনক্যাপসুলেশন, ঠিক আছে? এনক্যাপসুলেশন। এইবার ঘটনাটা হচ্ছে কি, এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, মানে এই যে আমরা যে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস ওরিয়েন্টেড যে প্রসেস আমরা অ্যাপ্লাই করছি, এর মধ্যে কিন্তু আমাদের কোনোভাবে এনক্যাপসুলেশন প্রসেস নেই। মানে এনক্যাপসুলেশন প্রসেস বলতে যেখানে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক করার যে প্রসেস, সেই ব্যাপারটা আমাদের এই জাভাস্ক্রিপ্টের মধ্যে নেই। এই কারণের জন্যই কি হচ্ছে, এবার আমাদের দরকার পড়বে টাইপস্ক্রিপ্ট, ঠিক আছে? মানে এইখানে যে পুরো এক্স্যাক্ট যা যা জিনিস আছে সব কিছুই আমরা এখানে পেয়ে যাচ্ছি, কিন্তু এইটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফুল ফ্লেভার বা ফুল টাচ পেতে গেলে আমাদের typescriptlang.org এই যে জিনিসটা রয়েছে, এইটাকে অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে। এবার এইটা হচ্ছে কি, এ অনেক কিছু মেনশন করে এবং অনেক রকমের আপডেটেশনস রয়েছে, যার জন্য এই টাইপস্ক্রিপ্টটা ইউজ হচ্ছে, যে এখানে আমরা এই যে ডেটা টাইপস যেটাকে এনক্যাপসুলেশন প্রসেস, সেই ব্যাপারটাকে এনশিওর করে। তারপরে কোথায় ডেটা থাকবে কোথায় ডেটা থাকবে না সেটাকে এনশিওর করতে বলে। তো বিভিন্ন রকমের জিনিস আছে যেটা আমাদের করতে বলে। তো সেই কারণের জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে প্রসেস সেটা সেটা যা সিনট্যাক্সেস, সেই সিমিলার কাইন্ড অফ সিনট্যাক্সেস থাকা সত্ত্বেও কিন্তু এর অ্যাকচুয়াল ফোকাস হচ্ছে কি, টাইপস্ক্রিপ্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট। এখানে কি বলছে, টাইপস্ক্রিপ্ট যেটা আমরা দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট উইথ সিনট্যাক্স ফর টাইপস। এর মেন ফোকাস হচ্ছে ডেটা টাইপসের উপরে, তো সেখানে এর সিনট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো টাইপসের উপর ফোকাস করছে। TypeScript is a strongly type programming language
that build on JavaScript, giving you better tooling at any scale. মানে বেসিক্যালি এর মেন ফোকাসটা হচ্ছে যে এইখানে ওই টাইপ কাস্টিংটাকে দিয়ে বেটার স্কেলেবল অ্যাপ্লিকেশান যখন আমরা করতে যাব তখন সেক্ষেত্রে এই টাইপসটাকে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কোনোভাবে সম্ভব হয় না অন্য যারা জুনিয়র ডেভেলপার আছে তাদের পেছনে বসে বসে তাদেরকে গাইড করা যে এইখানে এই প্রপার্টি যাবে, এখানে এটা রাখতেই হবে, এখানে এটা অপশনাল রয়েছে, এই যে ব্যাপারগুলো এইগুলো বলা দুঃসাধ্য। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যে আমরা সেই সমস্ত জিনিসগুলো করে থাকি যেগুলো আমাদের নর্মাল জাভাস্ক্রিপ্টে কাজ করে না। ঠিক আছে, তার মানে নর্মাল জাভাস্ক্রিপ্টে কী কী কাজ হয় না? নর্মাল জাভাস্ক্রিপ্টে আমাদের কী আছে, আমাদের এখানে প্রপার্টি আছে, মেথডস আছে, কিন্তু ক্লাসে শুধুমাত্র প্রপার্টি মেথডস তো থাকলেই হবে না, আমাদের ক্লাসের মধ্যে কী রকম আরও অপশান আছে, যেমন মানে অ্যাক্সেস স্পেসিফায়ার, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এই ধরনের যে ভ্যারিয়েবল আছে সেগুলো এতে সাপোর্ট করে না। তারপরে যেমন কি হচ্ছে, আমরা যখন ক্লাস ক্রিয়েট করি সেই ক্লাস ক্রিয়েশনের মধ্যে আমাদের 3 রকমের জেনারেলি ক্লাস হয়ে থাকে। একটা হচ্ছে কি নর্মাল ক্লাস, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা হচ্ছে ইন্টারফেস ক্লাস। তাই তো, এরকম 3 টাইপের ক্লাস জেনারেলি আমরা করে থাকি। তো এই 3 টাইপের যে ক্লাস সেটাও জাভাস্ক্রিপ্টের মধ্যে সম্ভব নয় ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, তো সেই কারণের জন্য দেখতে গেলে এখানে আমাদের ইন্টারফেস হয় না, অ্যাবস্ট্রাক্টও ক্রিয়েট করা যায় না। এবার প্রোগ্রামিংয়ের তো একটা বড় পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস, তাই না? কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কোনো ভ্যারিয়েবল টাইপ কীরকম হবে, মানে কোনো একটা প্রপার্টি টাইপ কীরকম হবে, যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি তার প্রপার্টি টাইপ কীরকম হবে সেটা ডিক্লেয়ার করে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় ইন্টারফেসের ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারফেস বেসিক্যালি কী হয়, জাস্ট ওটা একটা ফুটপ্রিন্ট, মানে ম্যাপিং, যেখানে একটা ডেসক্রাইব করা থাকে যে এই প্রপার্টির মধ্যে এই ধরনের ভ্যালু হয়তো বসানো হবে বা আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্লাসটার মানে ইন্টারফেস ক্লাসের মেন ইম্পর্টেন্স। কিন্তু ওই ইন্টারফেস ক্লাসটাকে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট বানানো যায় না, বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডাইরেক্ট অবজেক্ট বানানো যায় না যতক্ষণ না কিনা ওইটাকে ইমপ্লিমেন্ট না করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আবার দেখা যায় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ইন্টারফেস ক্লাসের কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকে না। যখন কিনা ফাইনাল কম্পাইলেশন হয় তখন কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি থাকে না। আচ্ছা, এটা আশা করি হয়তো জানতেন না, তাই তো? কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যখন কিনা আমরা ইন্টারফেস ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা ইউজ করে থাকি তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইন্টারফেস ক্লাসের বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। ওকে, মানে ইমপ্লিমেন্টেশন যেটা করা হলো সেটা থাকে, মানে অ্যাকচুয়ালি ফাইনাল যে ক্লাসটা তৈরি হলো ইমপ্লিমেন্ট দিয়ে ওই ক্লাসটাই অ্যাকচুয়ালি জেনারেট হয়। কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা যে ইন্টারফেস ক্রিয়েট করলাম বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম সেগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকে না, বা সেগুলোর কোনো এক্সিস্টেন্স মানে আফটার কম্পাইলেশন রাখা হয় না কম্পাইলেশন কোডে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে কি কোডের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই এক্সট্রা জিনিসগুলো লিখতে হয়। আদারওয়াইজ কিন্তু এইখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকুই সাফিসিয়েন্ট, মানে অ্যাকচুয়াল যখন আমরা এই কোডটাকে স্টোর করছি। কিন্তু ওই কোন জায়গায় কোন ডেটাটা বসবে, কী টাইপের ডেটা বসবে, তার ইনপুট আউটপুট কী হবে সেটা ডিপেন্ড করবার জন্যই তো আমাদের ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট এই সমস্তগুলো রয়েছে। কোথাও কোথাও আমরা চাইছি যে না আমরা কিছু লক করে দেবো যাতে কিনা কেউ ওটাকে ইউজ না করতে পারে। এই যে ব্যাপার স্যাপারগুলো করার জন্য তখন আমাদের টাইপস্ক্রিপ্ট দরকার পড়ে। এবার টাইপস্ক্রিপ্ট যখন আমরা ইউজ করবো, আমি এখানে app.ts বলে ফাইল নেম দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে কি, আমাদের যখন টাইপস্ক্রিপ্টটা লিখবো সেই টাইপস্ক্রিপ্টটা কিন্তু টিএস বলে কাজ করবে, মানে টিএস বলে এক্সটেনশন দেবো। এবার এখানে একটা মনে রাখার বিষয়, টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাইরেক্টলি, মানে টিএস ফাইল যেটা আছে টিএস ফাইল ডাইরেক্টলি কিন্তু
নোড জেস এনভায়রনমেন্টে চলে না। আচ্ছা, জাস্ট জাভাস্ক্রিপ্টে যেরকম সিনট্যাক্স সেম সিনট্যাক্সই এখানে অ্যাপ্লাই করা যায়, কারণ যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে টাইপস্ক্রিপ্টের ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এখানে এটা ইউজ করছি। এবং এখানে নোড অ্যাপ ডট টিএস বলে আমি এখানে রান করালাম, এটা চলে গেল। তার কারণ হচ্ছে যেহেতু এখানে আমাদের যে টাইপস্ক্রিপ্টের যে মানে বলে লেখা যেটা টিএস ফাইলটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টের কোনো সিনট্যাক্স লেখা নেই আপাতত, যে কারণে আচ্ছা। ডাইরেক্টলি এটা চলে গেল। কিন্তু যখনই আমাদের মানে এটা আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে লিখলাম, ফাইলটা টাইপস্ক্রিপ্টের, তাতে রান করে গেল, সেই কারণে রান করে গেল। কিন্তু যখনই কিনা আমার এইটা ক্লাস এইভাবে দিলাম, মানে আপাতত আমি এটাকে ইউজ করে নিলাম। তো এইখানে বেসিক্যালি কি হচ্ছে, এইখানে সমস্ত ডেটা টাইপসগুলো কিন্তু মেনশন করা হয় থাকলো, এই যে স্ট্রিং নাম্বার। আচ্ছা, এবার বেসিক্যালি কি হচ্ছে, প্রথমে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করলাম এবং প্রপার্টি টাইপ ডিক্লেয়ার হলো কোলন দিয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, হয়তো আপনি C#.NET আগে বসাতেন, এটা পরে বসাতে হচ্ছে আগে বসাতে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি ডেটা টাইপের প্রসেস হচ্ছে এখানে এটা। এবার ব্যাপারটা হচ্ছে, মনে করা যাক আমার এই যে কালার যে ব্যাপারটা আছে, আমি এটাকে অপশনাল করতে চাই, তাহলে এখানে কোশ্চেন মার্ক বসাবো। আর কোশ্চেন মার্ক বসানো মানেই হচ্ছে কি অটোমেটিক্যালি এটা অপশনাল হয়ে গেছে। দেখুন এখানে বেসিক্যালি এই যে এইখানে দেখুন এটা নাম্বার আসবেই, না এসে উপায় নেই, কিন্তু এইটা কী হয়ে গেছে, আনডিফাইন্ড আসতে পারে। এই যে এখানে এটা বসাতে এটা আনডিফাইন্ড আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডিফল্ট ভ্যালু বসিয়ে দিতে হবে। তার মানে এইখানে এই দুটো প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে, বসাতেই হবে। আর এই প্রপার্টিটা আমি চাইলাম যে না বসালেও চলবে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইখানে কি হচ্ছে, আমরা এখানে কার অবজেক্ট যখনই ক্রিয়েট করছি, কার অবজেক্ট ক্রিয়েট করতে এখানে কার অ্যান্ড কোড এই দুটো আমার লাগবে। যদি আমি এখানে যদি একটাই বসাই, তাহলে কি হচ্ছে, রেড কালার দেখে প্রবলেম আছে। এবার আমি থার্ড প্রপার্টিতে আমি যদি ইয়েলো বলে আমি এখানে ইয়েলো কালার বসাতেই পারি, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, যাই করি না কেন, এবার বলছে যে অ্যাপ ডট টিএস চলবে না, কারণ মডেল কোলন স্ট্রিং কী বলছে, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। ঠিক আছে, সিনট্যাক্স এরর। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ধরনের যে সিনট্যাক্সটা, এটা দেখে তো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সই লাগছে, মানে জাভাস্ক্রিপ্টের ক্লাসই লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ডেটা টাইপসগুলো যেগুলো আছে, এর জন্য কি হচ্ছে, এই সিনট্যাক্সের সঙ্গে ম্যাচ করছে না। এবং এটা যেহেতু ম্যাচ করছে না, তো সেই কারণের জন্য কি করতে হবে, নোড জেস এনভায়রনমেন্ট এটাকে চালাতে পারে না। কিন্তু একটা জিনিস, ডেনোল্যান্ড বা বাং যে আছে কম্পাইলার দুটো, ওরা কিন্তু আবার টাইপস্ক্রিপ্টে সাপোর্ট করে ডাইরেক্টলি। ঠিক আছে, কিন্তু এইখানে ডাইরেক্টলি টাইপস্ক্রিপ্ট সাপোর্ট করে না। এইখানে টাইপস্ক্রিপ্টকে সাপোর্ট করাতে গেলে কী করতে হবে, আমাকে প্রথমে typescriptlang.org এ যেতে হবে, গিয়ে আমাকে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড সেকশনে গেলাম, ডাউনলোড সেকশনে গিয়ে যাওয়ার পরে এখানে আমাদের টাইপস্ক্রিপ্টকে দুভাবে আমাদের ইউজ করার অপশানস রয়েছে। একটা হচ্ছে আমরা লোকালি এটাকে ইউজ করতে পারি, এবং লোকালি ইউজ করতে গেলে আমাকে করতে হবে কি, আমার যেহেতু নোড.js এনভায়রনমেন্টে আমরা চালাচ্ছি, তো নোড.js এনভায়রনমেন্টের মধ্যে আমাকে লোকালি ইউজ করতে পারি, যার জন্য npm install typescript সেভ ডেভ, মানে এটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে এটাকে ইউটিলাইজ করা। আর একটা হচ্ছে গ্লোবালি ইউজ করা, যাতে কিনা আমরা গ্লোবালি রেখে কাজ করতে পারি। এবার এই যে গ্লোবালি যদি আমরা ইনস্টল করি, তাহলে সেক্ষেত্রে npm install -g মানে হচ্ছে গ্লোবালি হবে, এবং সেক্ষেত্রে আমাদের এই টাইপস্ক্রিপ্টটা থাকবে। তবে এটা বেসিক্যালি জিনিসটা কীরকম একটু বোঝাই। তো সেটা হচ্ছে কি, এইখানে যদি যাই, এখানে npm হচ্ছে অ্যাকচুয়ালি নোড প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে, যেটা শর্ট ফর্ম হচ্ছে npm। এবার এখানে যে npm আমি এখানে সেভ করলাম, মানে কল করলাম,
দেখুন এখানে npm এর রিলেটেড অনেকগুলো সিনট্যাক্সেস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, এবার এই যে npm সিনট্যাক্সেসগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে এই npm লিস্ট যদি চেক করি, এখানে ক্লিয়ার করে এখানে npm list লিস্ট বলে যদি আমরা চেক করি, আপাতত বলছে এমটি। কেন? কারণ বেসিক্যালি আমাদের এই পার্টিকুলার ফোল্ডারের মধ্যে কোনো রকম npm রিলেটেড কোনো প্যাকেজ আমার নেই। ঠিক আছে, যেখান থেকে এটা এখানে বলছে npm লোকালি এমটি। যখন -g করলাম, এবার ও খুঁজবে গ্লোবালি, আর যেই গ্লোবালি চেক করতে বললাম তখন ও খুঁজে বলে দিল আরে আছে আমার এতগুলো প্যাকেজেস। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে গ্লোবালিটা যেটা যে পাচ্ছি, সেটা কি এই যে মানে এটা দেখাচ্ছে ইউজার লোকাল লিভ, এইটা কি যেখানে এই যে অরিজিন ফোল্ডারটা তৈরি করা হলো সেই জায়গা থেকে আসছে? না, এটা হচ্ছে সিস্টেমের মানে পাথ আচ্ছা, থেকে আসে। এই কম্পিউটারে যেটা ইনস্টল করা হয়েছে সেখান থেকে আসছে। যখন আমরা ইনস্টল করেছি তখন সিস্টেম পাথে যেরকম আমাদের ডেটা টাইপ বা যা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। সেই লিস্টে আমরা পুরো প্যাকেজেসগুলো পেলাম, যে কটা মানে যে প্যাকেজগুলো মেনলি রয়েছে হ্যাঁ এই সিস্টেমে ইনস্টল করা আছে সেগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, তো সেই হিসেবে এই প্যাকেজেসগুলো আমার গ্লোবালি রয়েছে, এবং তার জন্য আমি করলাম কি -g বসাতে এটা গ্লোবালি চলে আসলো। এইবার ব্যাপার হচ্ছে কি, এইখানে যে টাইপস্ক্রিপ্ট যে যেটা রয়েছে টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, সেটা আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে অ্যাকচুয়ালি এখন বর্তমান টাইপস্ক্রিপ্ট ভার্সন হচ্ছে 6 ভার্সন। ঠিক আছে, 6 ভার্সন বর্তমান। আর এইখানে যেটা রয়েছে 5.9.3। তো 6 ভার্সন এবং 5.9.3 এর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। ঠিক আছে, এবার যেহেতু আপনি বর্তমান টাইমে কাজ করবেন, হয়তো 5.9.3ও পাবেন, আবার কোথাও কোথাও 6ও পাবেন। এবার 6-এর মধ্যে কিছু ঝামেলা করেছে, যেটা আমি রিসেন্টলি আপডেট করতে হয়েছিল আমাকে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের কিছু প্রজেক্টে, যে জায়গায় টাইপস্ক্রিপ্ট ইউজ করে কাজ করেছি। তো সেটা আমি পরে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, আমাকে এই টাইপস্ক্রিপ্টটাকে ইনস্টল করতে হবে গ্লোবালি। তো এখানে অলরেডি গ্লোবালি ইনস্টলেশনের যে প্রসেস সেটা আমি বলেছিলাম কীভাবে করতে হবে। এখানে এই সিনট্যাক্সটাকে ইউজ করতে হবে, npm install -g মানে হচ্ছে গ্লোবাল, দেন টাইপস্ক্রিপ্ট। তাহলে কি হবে, এইটা করলে আমাদের এই যে টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা আছে, এইখানে tsc মানে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার, এই অপশনসটা এনাবেল হবে। এবং যখনই এই টাইপস্ক্রিপ্ট কম্পাইলার অপশনটা এনাবেল হবে, তো এইবার এখানে কি হচ্ছে, tsc করতে এখানে অনেক রকমের আমাদের অপশনস এসে যাচ্ছে। ঠিক আছে, এবার ইন জেনারেল কী হচ্ছে, আমরা টাইপস্ক্রিপ্টকে কম্পাইল করার জন্য যদি লোকালি কল করছি, তাহলে টিএসসি করে app.ts মানে যে ফাইলগুলোকে আমরা করবো সেটাকে আমরা করছি। আদারওয়াইজ আমরা যদি টিএসসি ইনিট যদি করি, তাহলে tsconfig.json বলে একটা ফাইল ক্রিয়েট করবে, যার মধ্যে আমরা বিভিন্ন রকম টাইপস্ক্রিপ্ট রিলেটেড যে সমস্ত কনফিগারেশনসগুলো হয়, মানে ডেটা টাইপকে কনভার্ট করা বা কিছু কম্পাইলার অপশান সাপোর্ট করা, বিভিন্ন রকমের অপশানস রয়েছে, যেগুলোকে আমরা এই tsconfig.json ফাইলের থ্রু দিয়ে আমরা করে থাকতে পারি। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ আলাদা টাইপের সেটআপ, যেটা করাটা একটু ক্রিটিক্যাল হয়, কারণ সবসময় ওটা দরকার পড়ে না, যখন দরকার পড়ে তখন করতে হয়। এবার বিশেষত যদি আমাদের কোনো টাইপস্ক্রিপ্ট রিলেটেড যদি অ্যাপ্লিকেশন থাকে, তাহলে অবশ্যই tsconfig ফাইল সেখানে দেখতে পাওয়া যাবে, যদি কারণ সেটাতে আমাদের টাইপস্ক্রিপ্টের কম্পাইলেশনটা বেটার হবে। তো এবার ব্যাপার হচ্ছে tsc app.ts এই যে ফাইলটা রয়েছে, এটাকে একটু করছি। এই যে টিএসসি তে এগুলো দেখতে পেলাম, সেটা কি এই কম্পিউটারটায় যে ওই টাইপস্ক্রিপ্ট ভার্সন 5.9টা রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছি, পেলাম? হ্যাঁ তার জন্য দেখতে পেলাম। আচ্ছা, ঠিক আছে, মানে এইটা না থাকলে পরে, এই এনভায়রনমেন্টটা না থাকলে পরে আপনি টিএসসি কমান্ড লাইনটা পেতেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এইখানে বেসিক্যালি কি হচ্ছে, এইখানে যতগুলো প্যাকেজ দেখাচ্ছে, এই প্রত্যেকটা প্যাকেজেই কিন্তু নিজস্ব কমান্ড লাইন আছে। মানে বেসিক্যালি কি হচ্ছে, কমান্ড লাইন মানে হচ্ছে এক্সিকিউটিভ ফাইল।
ঠিক আছে, যেটা বেসিক্যালি গ্লোবালি এনভায়রনমেন্টে রান করছে। আচ্ছা, এবার মেন হচ্ছে কি, যখনই আপনি এই যে নোট বলে যে আমি যে চেক করছি, এই যে নোট বলে যে টুলটা চেক করছি, ঠিক আছে, এই নোট ব্যাপারটাও যা, আর এখানে টিএসসি ব্যাপারটাও তাই। ও আচ্ছা, এখানে টিএসসি ব্যাপারটাও তাই, ঠিক আছে। এবার দুটোর পরিবেশ পরিস্থিতি আলাদা। কিরকম ব্যাপারটা হচ্ছে কি, কারণ নোট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্ট হিসাবে ওটা ইউজ হচ্ছে, আর টিএসসি হচ্ছে কি নোট জেএসের ওপরে একটা এক্সট্রা লেয়ার, যেটা দিয়ে একটা নতুন টাইপের প্রসেসকে এক্সিকিউট করাতে হেল্প করছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই টিএসসি যেটা আছে না, ওটাও কিন্তু একটা এক্সিকিউটিভ ফাইলই, ঠিক আছে, ওটাও একটা এক্সিকিউটিভ ফাইল, এবং সেটা বিল্ড হয়েছে কিন্তু নোট জেএস এনভায়রনমেন্টের থ্রু দিয়েই। আচ্ছা, ঠিক আছে, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যেমন কি মানে নোট.js রয়েছে, মানে ব্যাকে ও রয়েছে, টিএসসি কেও ও সাহায্য করছে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে টেনে আনলাম যে প্যাকেজটাকে গ্লোবালি, এটা অ্যাকচুয়ালি টেনে আনার কারণটা কি, সেটা হচ্ছে ওই নোট জেএস, মানে নোট জেএসে এনপিএম যে প্যাকেজটা আছে, এনপিএম প্যাকেজে বেসিক্যালি কী হয়, npm.js মানে npmjs.org, npm.io বলে একটা নতুন সাইট করেছে এরা আলাদা করে। আগে কী হতো, npmjs.com বলে এখানে একটা এদের সাইট রয়েছে, ঠিক আছে। এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা আমাদের দরকার মতন যে কোনো ধরনের প্যাকেজ, মানে যেমন আমি এখানে জাস্ট রিয়াক্ট অ্যাপ্লাই করছি, মানে রিয়াক্ট সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা প্যাকেজ, ঠিক আছে। জাস্ট আমি এখানে এটাকে সার্চ মারতে এখানে কী হচ্ছে, রিয়াক্ট রিলেটেড যত রকমের প্যাকেজেস আছে সমস্ত প্যাকেজ এখানে দেওয়া রয়েছে। মানে এটা শুধু রিয়াক্ট নয়, এখানে যদি আমরা jQuery যদি চেক করি, jQuery যদি সার্চ করি, তাহলে এখানে আমরা jQuery রিলেটেড সমস্ত প্যাকেজেস আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। এই যে প্যাকেজেসগুলো পাচ্ছি, এই প্যাকেজেসগুলোর জন্য কী হচ্ছে, এগুলো অ্যাজ এ ডেভেলপার যদি আমি ডেভেলপ করি, বা এই প্যাকেজগুলো আমি যদি এখানে লিস্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে বা সাইন ইন করে আমাকে আমার প্যাকেজটাকে আমি আমার নিজস্ব প্যাকেজ তৈরি করে আপ করতে পারি এদের এখানে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপ করতে পারি বলতে এখানে জাস্ট লিস্টিং করা, এখানে আপ হয় না, আপটা হয় গিটহাবে, ঠিক আছে। গিটহাবে আপনার নিজস্ব যে গিটহাব অ্যাকাউন্ট থাকবে, ডেভেলপার অ্যাকাউন্ট, সেই ডেভেলপার অ্যাকাউন্টে আপনি আপনার প্যাকেজটাকে আপ করবেন, করে সেই প্যাকেজের লিঙ্কটা আপনি এদেরকে সাবমিট করলে তখন এরা ওইটাকে লিস্ট করবে একটা প্রপার প্রসেস অনুযায়ী। তো তখন এখানে এই যে আমরা যদি npm এখানে npm SEARCH করে যদি JQERY এখানেও যদি সার্চ করি, আমাদের ওই যে এইখানে যা যা দেখতে পাচ্ছি সেই সমস্ত প্যাকেজের ইনফরমেশনস ডিটেলস কিন্তু আমরা এইখানেও দেখতে পাবো, ঠিক আছে। মানে বেসিক্যালি এইখানে ওই যে লিস্টিংটা যেটা রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমার এইখানে এই সার্চ কোয়েরি দিয়ে আমরা এখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আলটিমেটলি ব্যাপারটা হলো কি, যা এইখানে লিস্টিং আছে, যা এদের এখানে যার ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনটাকে টেনে আনার ক্ষমতা এই npm যে এক্সিকিউটিভ ফাইলটা আছে সেটার আছে। এবার এটা কি করছে, এটা কি জাস্ট এই npmjs.com এর সাইটে রেজিস্ট্রি চেক করছে, মানে রেজিস্ট্রি বলতে ডেটাবেসটাকে চেক করছে, এবং সেই ডেটাবেস চেক আপ করার পরে এবার যে সিনট্যাক্সটা ধরেছে সেই সিনট্যাক্স ধরে এটাকে কল করছে। এবার যখনই কিনা আমরা ডাউনলোড মানে ইনস্টল যখন আমরা কমান্ড দিচ্ছি, তখন কি করছে, ইনস্টল কমান্ড দিলে পরেই সঙ্গে সঙ্গে ও ইনস্টলেশন প্রসেস শুরু করে, এবং ইনস্টলেশন প্রসেস শুরু করতে গেলে কী হবে, এই সমস্ত ডেটা এই যে কোয়েরি যে ডেটাটা আমরা যদি এর ভিতরে ঢুকি, দেখুন এটা একটা রিপোজিটরির সঙ্গে কানেক্টেড, এবং সেই রিপোজিটরিটা কোথায়, গিটহাবের সঙ্গে কানেক্টেড। তার মানে এইটাকে যদি টেনে আনতে হয় npm install, অবশ্যই এই রিপোজিটরি মানে এই গিটহাবের যে অ্যাকাউন্ট আছে এইখান থেকে অ্যাকচুয়ালি এই মেইন যে ফাইলটা আছে, মানে এই মেইন ব্রাঞ্চ যেটা আছে, এই মেইন ব্রাঞ্চটাকে টেনে আনবে লোকালি, ঠিক আছে। মেইন ব্রাঞ্চটাকে লোকালি টেনে এনে কাজ করবে। কিন্তু এবার এই যে মেইন ব্রাঞ্চটাকে যে টেনে এনে যে কাজ করবে,
এর জন্য বেসিক্যালি কী হচ্ছে, এই যে টেনে আনার কাজটা, এটা আবার গিটহাব কাজ করে এই পেছনে, ঠিক আছে। এবার এর জন্য তখন আবার কী হয়, তখন আমাদের আবার গিট সিএলআই ইনস্টল করতে লাগে। আচ্ছা, গিট সিএলআই ইনস্টল করতে লাগে। তো এখানে কী আছে, এই ইনস্টল গিট এসসিএম এই অপশানসটা তখন আমাদের দরকার পড়ে আমাদের লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য, মানে লোকালি আমাদের যাতে এই এনপিএম প্যাকেজটা যাতে প্রপারলি কাজ করে। কারণ অনেক সময় দেখা যায় কি, যারা নতুন সিস্টেম যদি হয়, যেখানে আপনার স্টেপ বাই স্টেপ ইনস্টল করছেন, হয়তো নোট জেএস ইনস্টল করে নিয়েছেন, কিন্তু তারপরে দেখা যাবে যে যখনই এনপিএম ইনস্টল অপশান দিয়েছেন, তখন কী হবে, এই গেট -SCI এই ব্যাপারটা কিন্তু না থাকার জন্য বলবে গিট কমান্ড এরর, ঠিক আছে। কারণ বেসিক্যালি এই থ্রু দিয়েই অ্যাকচুয়ালি এই যে প্যাকেজটা যেটা আছে এটাকে টেনে আনবে, ঠিক আছে। তো সেটা আচ্ছা, বেসিক্যালি তো ধরো আমরা একটা রিঅ্যাক্টের যদি প্রজেক্ট বানাই, সেটা তো মানে আমি উইন্ডোজ প্রজেক্টই বলছি, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো এক নয়, সেটা তো কখনো কোনো সার্ভারে রাখবো, মানে সেই সার্ভার থেকে দেখবে, তাহলে কি সেই সার্ভার গুলোতেও কি এই গিটহাবের এগুলো ইনস্টল করে রাখতে হবে আলাদা করে, নাকি না ওটাই এই যে লিঙ্কটা থেকেই পেয়ে যাবে, মানে এই যে গ্লোবাল যে লিঙ্কটা রয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে বলি, এই গিট যেটা আছে না, ডেভঅপসের নাম শুনেছেন তো? হ্যাঁ, ডেভঅপসের নাম শুনি। অ্যাকচুয়ালি ডেভঅপসের সবথেকে বড় টুল হচ্ছে গিটহাব বা গিট। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আজকের ডেটে হচ্ছে আপনি যখন অ্যাজ এ ডেভেলপার তো এক একটা ব্রাঞ্চ, মানে আমি যেটুকু ব্যবহার বলতে এক একটা ব্রাঞ্চ বানিয়ে কাজ করা, এটুকু জানি আর কি। হ্যাঁ, ব্রাঞ্চ বানিয়ে কাজ করার দরকারটা কেন? দরকার মানে আমার ওই ব্রাঞ্চটা আবার তুলে দিলে অন্য কেউ সেটা নিয়ে কাজ করতে পারবে, বা ওইটার সঙ্গে মেন ব্রাঞ্চের সঙ্গে অ্যাড করে দিলে আমার কাজটা অ্যাড হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোড সেফটি। ব্রাঞ্চ করার মানেই হচ্ছে কোড সেফটি। মানে বেসিক্যালি কি হচ্ছে, যখন কিনা আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করছেন, ব্রাঞ্চ ক্রিয়েট করলে এটা এনশিওর করে নিন যে এবার আপনি ওই ব্রাঞ্চের মধ্যে যা কাজ করছেন সেটা সম্পূর্ণ আপনার, ঠিক আছে। এবার ওই ব্রাঞ্চটা ক্রিয়েট করে যখন আপনি কাজটা কমপ্লিট করে আপ করে দিলেন সার্ভারে, তখন কি হলো, প্রজেক্ট ম্যানেজারের কাছে গেল, যে কিনা রিভিউ করবে আপনার কোডটাকে। যদি দেখায় যে মানে প্রজেক্ট ম্যানেজার বা লিড যে আছে, সে আপনার কোডটাকে রিভিউ করবে। যদি রিভিউ করার পরে দেখে যে হ্যাঁ কোডটা ঠিকঠাক আছে, যা এক্সপেক্টেড সেই হিসাবে কাজ করছে, তখন সেটাকে মার্জ করবে মেইন ব্রাঞ্চের সঙ্গে, ঠিক আছে। কিন্তু অবশ্যই একটা জিনিস বলে যে আপনি যখনই কোনো কোড মানে নিয়ে কাজ করছেন, আপনার যদি এক্সিস্টিং ব্রাঞ্চ থাকে, তাহলে সেই এক্সিস্টিং ব্রাঞ্চটাকে এর উপরে কাজ করতে গেলে প্রথমে আপনাকে পুল করে নিতে হবে লেটেস্ট আপডেটটাকে মেইন থেকে, দেন আপনার ফাইনালি যা কাজ করার সেটা আপনি স্টার্ট করবেন আপনার ব্রাঞ্চে, যদি আগে থেকে থাকে। আদারওয়াইজ একটা ব্যাপার হচ্ছে কি, আপনি আপনার কাজ করে আপ করে দিয়ে আপনার নিজের লোকাল ব্রাঞ্চটাকে ডিলিট করে দিন, তাহলে কী হলো, আপনার কাজটা একবার গিয়ে আর আপনার কনফ্লিক্ট করবে না। এই যে ব্যাপারটা, এই যে টুলটা, মানে গিটহাব টুলটা হচ্ছে সবথেকে বড় টুল ডেভঅপসের প্রথম স্টেপে। এবার ব্যাপার হচ্ছে সার্ভারে সেট আপ করা হবে কিনা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কখন কোন সময় কী রকম দরকার পড়ছে তার উপর। কারণ ব্যাপারটা হচ্ছে কি, গিটহাব আপনার দরকার পড়তেও পারে, নাও পড়তে পারে সার্ভারে, ঠিক আছে। কারণ বেসিক্যালি গিটহাব যদি আপনি ইনস্টল করেন, মানে এই যে গিট এসেছে যেটা রয়েছে, এটা যদি আপনি সার্ভারে যদি ইনস্টল করেন, করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে এনভায়রনমেন্ট সেটিংয়ের জন্য দরকার পড়তে পারে, বিশেষ করে নোড.js এনভায়রনমেন্টের জন্য। হয়তো যখন আমাদের ভিপিএস থাকে, তখন সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা ইনস্টল করার দরকার পড়তে পারে। যদি করি, তাহলে কী হচ্ছে, আমাদের গিট রিলেটেড যে সমস্ত ইনস্টলেশন বা সেটা আমরা পেতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এখনকার ডেটে সার্ভারে যদি আমরা মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট লেভেল ডেভেলপমেন্ট যদি করি, তার জন্য আমাদের লাগে ডকার।
এখন বেশিরভাগ ক্ষেত্রে ডকার ইউজ হয় সার্ভারে, যখন ফেলা ডকার, তারপরে কিউবারনেটিস, এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয় সার্ভার এন্ডে। তো ডকার এনভায়রনমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গিটকে আলাদা করে ইনস্টল করতে লাগে না, কারণ সেই পুরো এনভায়রনমেন্ট সেটিংয়ের যে প্রসেসটা, ইমেজ ক্রিয়েশন বা তার যে পুরো প্রসেসটা, ওটা থাকে ডকার ইমেজের মধ্যে। তো সেক্ষেত্রে ওখানে আমাদের সার্ভারে যদি ডকার ইনস্টল করা থাকে, সেই ডকার ইনস্টলেশনের পরে কিন্তু ডকার কী করে, ডকার গিয়ে ডকারের একটা ইমেজকে পুল করে ওই একই রকম রেজিস্ট্রি সিস্টেমে। ডকারে গিয়ে আপনাকে রেজিস্ট্রি করতে হবে আপনার প্রজেক্টটা, যেটা আপনি লোকালি ডেভেলপ করলেন, করে ওই রেজিস্ট্রিটা আপনি ফেললেন, এবং ওই রেজিস্ট্রির মধ্যে যখন আপনি ওখানে কি হলো, ওটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো, যেই এনভায়রনমেন্টটা মেনলি করবে আপনার যে প্রজেক্টটা রয়েছে, যে প্রজেক্ট ল্যাঙ্গুয়েজটা রয়েছে, তার রিলেটেড যে সমস্ত সেটআপ রয়েছে, সমস্ত সেটা ডকারের মধ্যে সেট করা থাকে। তো যখনই ইমেজটাকে কল করা হচ্ছে তখন কী হচ্ছে, ও অটোমেটিক্যালি সমস্ত স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসকে এক্সিকিউট করিয়ে পুরো অ্যাপটাকে আপ অ্যান্ড রান করে দেয়, যার জন্য আমাদের ওইখানে হয়তো এক্সট্রা বেশি খাটতে লাগে না যখন প্রোডাকশানে আমরা ফেলি। কিন্তু অবশ্যই ব্যাপারটা হচ্ছে কি, এখানে গিটহাব কেন ইউজ করা হয়? গিটহাব ইউজ করার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এটাই, যদি আমরা কোনো প্রোডাকশন লেভেলের কাজ যদি করি, এখানে অনেক রকমের অপশানস রয়েছে। এই যে গিটহাবে অনেক রকমের অপশানস রয়েছে, কোড রয়েছে, ইস্যুস রয়েছে, পুল রয়েছে, এজেন্ট রয়েছে, ডিসকাশন রয়েছে, অ্যাকশনস রয়েছে, উইকি রয়েছে, সমস্ত রকম। মানে বেসিক্যালি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার পড়ে, সিঙ্গেল ডেভেলপার হোক আর মাল্টিপল ডেভেলপার্স হোক, যা যা দরকার পড়ে, যেটা একটা এন্টারপ্রাইজ লেভেলের যা সাপোর্টস দরকার পড়ে, সেই সাপোর্টসটা ফ্রি অফ কস্টে আমরা পাচ্ছি যে কোয়েরি থেকে, গিটহাব থেকে। এতে সুবিধাটা কী হচ্ছে, ডেভেলপার্স কমিউনিটি এটি অনেক বেশি হেল্পফুল হচ্ছে এর জন্য। এবার এতে সুবিধাটা কী হচ্ছে, নিজের কোড মেনটেন করতে পারছে, লং টার্ম তাতে ডেভেলপ করে যেতে পারছে, এবং কন্টিনিউয়াস গ্রোথ আসছে সফটওয়্যারে, যার কারণে এইটা একটা বিশাল বড় একটা হাব, যার জন্য আমরা কোডিংটাকে এখন সিস্টেমেটিক্যাল ওয়েতে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে এগোতে পারি, যেটা আগে সম্ভব হতো না। যদি কিনা এটা 2014-এর আগে যদি এই কথা ভাবনা চিন্তা হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ডাইরেক্ট এরকম কোনো অপশানস ছিল না যেখানে কিনা আমরা ডেটাকে কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে পারি। তাহলে কী হবে, আমাদের অনেক কোড লোকালি থাকার কারণে অনেক সময় সিস্টেম ক্র্যাশ খাওয়াতে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এইখানে বেসিক্যালি কী হচ্ছে, সিস্টেম ক্র্যাশ খাক যাই হোক না কেন, যদি গিটহাবে রয়েছে তো টেনশন ফ্রি, কারণ কোনো রকমভাবে আমাদের অসুবিধা হবে না। প্লাস আর একটা সুবিধা কি, যদি কোনো কারণে কোড অবসলিউট হয়ে যাচ্ছে বা প্রবলেম আসছে, জাস্ট কিছুটা দেখে বুঝে যেখানে যা প্রবলেম আসছে সেগুলোকে সর্ট আউট করে দিলে, আবার আপডেট করে দাও, মানে পুরো ব্যাপারটাই আপ অ্যান্ড রানিং হয়ে গেল এবং আপ টু ডেট থাকলো। এতে কোনো রকম মেনটেন্যান্সের কোনো ঝামেলা থাকছে না। এটা একটা সবথেকে বড় সিস্টেমেটিক ওয়ে রেখেছে। এবার হচ্ছে কি অ্যাকশনস, এই যে অ্যাকশনস যে ব্যাপারটা, এইটা হচ্ছে ডেভঅপসের কী হয়, যখনই আমরা কোড মানে করি, এখানে বিভিন্ন রকমের অ্যাকশন সেট আপ করতে পারি। মানে বেসিক্যালি কী হচ্ছে, কোডটা যেই মোমেন্টে উঠলো সঙ্গে সঙ্গে একটা টেস্ট রান করে নেওয়া, যে সমস্ত সিনট্যাক্সেসগুলো ঠিকঠাক করে আছে কিনা, তার জন্য টেস্ট রানার এখানে অপশান অ্যাপ্লাই করতে পারি। তারপরে যদি মনে করি যেটা আমরা পাবলিক সার্ভারে তুলে দেবো আফটার টেস্টিং সাকসেসফুলি, তো পাবলিক ডোমেনে উঠে যাবে অটোমেটিক্যালি। তো এই যে পুরো প্রসেসটা যেটা ম্যানুয়ালি করতে হতো, সেই ম্যানুয়াল প্রসেসটাকে অটোমেট করে দেওয়া যেতে পারে অ্যাকশনসের মাধ্যমে, যার জন্য আমাদের আলাদা করে জেনকিন টুল লাগতো আগে। যার জন্য আগে লাগতো জেনকিন টুল, এই অটো ডেপ্লয়মেন্ট প্রসেস করার জন্য। সেটা কী করেছে, এই অ্যাকশনস দিয়ে দিয়েছে গিটহাবে। তো সেই কারণে কী হচ্ছে, গিটহাব হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, এবং গিটহাবের মধ্যে এমন এমন জিনিসপত্র রয়েছে যার কারণে কী হচ্ছে, আমাদের শুধুমাত্র গিটহাবকে যদি খুব ভালো করে জানা যায়, তাহলেই আমাদের পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব ইজিলি স্মুথলি চলে যায়, মানে ম্যানেজ করা যাবে। এই যে এত যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে এরা যে বড় বড় কোম্পানি যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, এরা কী হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট করে যাচ্ছে। এবার এই যে আপডেটেশনসগুলো যেগুলো করছে,
এইগুলো তো নিশ্চয়ই সম্ভব হতো না যদি কিনা এই অপশানস ওদের হাতে না থাকতো। হ্যাঁ, এটা ঠিক। প্লাস হচ্ছে কি একটা সুবিধা আছে কি, আমার যে সমস্ত কোডগুলো খুব বেটার বলে মনে লাগে, মানে যেগুলো আমি পছন্দ করি, সেগুলোকে অবজার্ভ করে রাখার জন্য, তার ফলোয়ার হওয়ার জন্য, যেই মুমেন্টে ওরা কিছু আপডেট দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমার সেই আপডেটসগুলো তাদের মানে তাদের আপডেটসগুলো আমি দেখতে পাচ্ছি নোটিফিকেশান যে তারা কী কী আপডেট করেছে। এবার আমি যদি মনে করি আমার রেগুলার ডেইলি বেসিসে যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে ইউজ করতে হবে, তাই আমি আপডেট করে দিলাম সঙ্গে সঙ্গে। এই হচ্ছে সুবিধা, আর কিছু না। এতে আপ টু ডেট থাকা যাচ্ছে আর নিজের ফ্রেমওয়ার্ক বা প্রোডাক্টকেও আপডেট করা যাচ্ছে। সেই কারণে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ইন্টারেস্টিং পার্ট হয়ে গেছে এখন এই মোমেন্টে, যদি ঠিক করে বুঝে কাজকর্ম করা যায় তো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলোকে আমি ওই যখনই মানে ক্রিয়েট করি, মানে আপলোড করি গিটহাবে, সঙ্গে সঙ্গে কী হয়, ও অটো ডিপ্লয়মেন্ট হয়ে যায়, টেস্ট করে অটো ডিপ্লয় করে দেয়। তো এটা একটা গিটহাবের সব থেকে বেটার আমার প্রসেস, যেটার জন্য আমার অ্যাকচুয়ালি একটু লেজিনেস ছিল। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি সেটা বানিয়ে আমি ডকার ইমেজ ক্রিয়েট করেছি, কিন্তু ওর একটা সমস্যা ছিল কি, ডকার ইমেজটা আমাকে বিল্ড করতে হবে সার্ভারে গিয়ে, সার্ভার এনভায়রনমেন্টে গিয়ে। আচ্ছা, মানে আমাকে পুরো সোর্স কোডটাকে সার্ভারে ফেলতে হবে, ফেলে তারপরে ওখানে বিল্ড করে তারপরে ওটা লঞ্চ হবে ইমেজটা, এনভায়রনমেন্টটা। এইভাবেই পুরো প্রসেসটা হবে, ঠিক আছে? তো এই প্রসেসটার কারণে কী হয়েছিল, আমাকে এই প্রসেসটার একটা প্রপার সলিউশনস দরকার ছিল। আর এই সলিউশনসটা কিন্তু আমি গিটহাব থেকে পেয়েছিলাম, গিটহাব অ্যাক্সেস থেকে। তাতে কী হলো, যে মোমেন্টে আমি এটাকে তুলে মানে যেই সার্ভারে ফেলতেই ওর কোড চেক করে নিয়ে সঙ্গে সঙ্গে করলো কি, ওখানে সার্ভার লগ ইন ইনফরমেশান দেওয়া ছিল, ও পুরো কোডটাকে তুলে নিয়ে কপি করলো সার্ভারে, পুরো কোডটাকে সার্ভারে টেনে ফেলে ওইটাকে সার্ভারে বিল্ড করলো, ডকার বিল্ড করলো সার্ভারের মধ্যে, বিল্ড করে তারপরে যে মুভমেন্টে রান হয়ে গেল, ব্যাস আমাকে মেসেজ দিয়ে দিল যে অ্যাপ্লিকেশন মানে এটা তোমাকে আলাদা করে করতে হলো না। এটা অ্যাকচুয়ালি আমাদের আলাদা করে মানে এই কাজটা করতে হচ্ছে। তাতে কি হলো, অনেক কাজে আমার কমে গেছে। হ্যাঁ, অনেক কাজটা কমে গেল, কারণ আমাকে এই জিনিসটা করতে গেলে আমাকে আলাদা আলাদা জায়গায় যেতে হতো, বাট আমি আলাদা জায়গায় গেলাম না, জাস্ট আমি এখানে কোড লিখে অ্যাড করে আপ করে দিলাম, ব্যাস কাজ কমপ্লিট আমার। আর সার্ভার কোথায় কী করতে হবে সেটা ওই সমস্ত দেখতেই গেলাম না। এগুলো এটা হচ্ছে ডেভঅপস অটোমেশন। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এই app.ts ডাইরেক্টলি চলবে না নোড.js এনভায়রনমেন্টে। এইখানে এবার কি হচ্ছে, npm নয়, tsc, এখানে app.ts ফাইল, এটা যেই মোমেন্টে করলাম তখন সঙ্গে সঙ্গে করলো কি app.js ক্রিয়েট করে নিলাম। ওকে, মানে এখানে যেটা ছিল, এখানে জাস্ট কী করলো, এইভাবে আমাদের জেস ফাইলটা ক্রিয়েট করলো। আচ্ছা, এটা কিন্তু জেস ফাইল কী করেছে, var কার ইকুয়াল টু, এখানে ফাংশন দিয়ে কল করেছে। এবার এইখানে যে সিনট্যাক্সটা রয়েছে, এই সিনট্যাক্সটা কেমন যেন অন্যরকম দেখতে লাগছে না? এখানে তো ক্লাস সিনট্যাক্স অ্যাপ্লাই করেনি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে সিনট্যাক্সটা যেটা এখানে দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ECMAScript 5 স্ট্যান্ডার্ডে কোডটা করেছে, যাতে কিনা এটা যদি আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার 11 বা তার আগের যদি ভার্সনে যদি কোনো ব্রাউজার যদি থাকে, ঠিক আছে, তো সেই ভার্সনে যাতে আমার এই কোডটা রান করে। মানে বেসিক্যালি আমার ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, মানে ফার ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিতে আমাদের এটা কনভার্ট করে দিল, যেখানে কিনা মানে অ্যাকচুয়ালি ক্লাস বলে কোনো সিনট্যাক্সই ছিল না, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ক্লাস বলে যখন সিনট্যাক্স ছিল না, সেই কোডে কনভার্ট করে দিল। কিন্তু এবার যদি আমরা মনে করি না আমরা একটু মডার্ন সিনট্যাক্সে মানে যাব,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইরকম টাইপের হয়ে যেত, ঠিক আছে? এইরকম টাইপের সিনট্যাক্স কোড কিন্তু আমাদের আফটার কনভার্সন আমরা এইরকম টাইপের সিনট্যাক্স পেতাম। যদি আমরা ভার্সন যদি 2022 বা 17 এইভাবে যদি আমরা রাখতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্লাস সিনট্যাক্সে আমরা এই কোডটা দেখতে পেতাম। এই যে কোডটা, এই সেম কোডটাই এখানে রেপ্লিকেট হতো। এবার এইখানের ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা আগের দিন না তার আগের দিন আমরা কনস্ট্রাক্টর ক্লাস বলেছিলাম, কনস্ট্রাক্টর ফাংশন। সেই কনস্ট্রাক্টর টাইপেই কিন্তু এই ফাংশনসগুলো ক্রিয়েট করা। আচ্ছা, এই যে এখানে কনস্ট্রাক্টর ক্লাস, এখানে প্রপার্টি ডিক্লেয়ার হয়েছে, দেন এখানে কি আছে, ওই পুরো টাইপ দিয়ে এক্সটার্নালি আমরা ওই অবজেক্টের সঙ্গে ফাংশন ক্রিয়েট করেছি, এবং এইটা পুরোপুরি ক্রিয়েট হওয়ার পরে এখানে এই যে ফাংশনটা, এই যে মানে এই যে ক্লাস যেটা আছে, এটা হচ্ছে সেলফ কলিং ফাংশন হিসাবে কাজ করছে, এবং সেলফ কলিং ফাংশন হিসাবে কল করে এ কী করছে, এই কার ক্লাসের অবজেক্টকে অ্যাজ টাইপ অফ কার বানাচ্ছে, মানে ক্লাস তৈরি করছে, এবং সেই ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট করে দেখাচ্ছে, ঠিক আছে? এবার এইখানে এই যে সিনট্যাক্সটা যেটা হলো, এই সিনট্যাক্সটা তো অ্যাকচুয়ালি ES5 হিসাবে খুবই খটোমটো। এবার এই ব্যাপারটা এরকম না করে এবার যদি আমরা করি কি, এখানে ক্লাস অটো, যেটা আমরা করেছিলাম, অটো এক্সটেন্স কার, তাই তো? এবার এখানে কি হচ্ছে, আমাদের এখানে ব্র্যান্ডের যে ব্যাপারটা সেটা বসানো থাকলো, বাট এখানে করলাম কি, এটাকে আমি আবার কম্পাইল করলাম, ঠিক আছে? এবং কম্পাইল করার পরে অবশ্য কম্পাইল করার পরে আমি রান করে দেখাইনি। রান করতে গেলে কিন্তু আমাদের app.ts নয়, JSD রান করতে হবে, ঠিক আছে? যখন আমরা আপডেট করবো তখন কিন্তু JSD করবো। আপাতত আউটপুট দেখা যাচ্ছে না কেন, কারণ কি এখানে আমি কোনো রকম অবজেক্ট বানাইনি, তার জন্য। ওকে, এবার কী হলো, এটা কিছু শো করবে না যতক্ষণটা কিনা আমি এই কম্পাইলটা না করছি। কম্পাইল করার পর এবার কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে কি, এখানে তার মানে এটা যেটা হলো, আমরা কোড লিখলাম টাইপ স্ক্রিপ্টের ইয়েতে, মানে যেরকম ওখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে নাম্বার স্ট্রিং যেমন ভাবে হয়, ঠিক সেরকম ভাবেই ক্লাসে এরকম ভাবে করে এটা আমরা টাইপ স্ক্রিপ্টে লিখলাম, দিয়ে ওইটাকে কনভার্ট করে দিলাম হচ্ছে জেএস ফাইলে, সেইটাকে আমরা নোড জেএস দিয়ে রান করলাম। হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, আমরা আবার এটাকে কম্পাইল করলাম। এবার এখানে কি হচ্ছে, 3টে প্যারামিটারই অপশনাল বানিয়ে দিয়েছি, এবং যেহেতু 3টে প্যারামিটারই অপশনাল, তো সেক্ষেত্রে ওকে ফিল করার জন্য ওর অপশনাল প্রপার্টি এখানে সেট করা হয়েছে। এবার এখানে ফাইনালি আউটপুট দেখানো হলো, এখানে নোট দিয়ে এটাকে আউটপুট দেখানো হলো। এই হলো কি আমাদের প্রসেস। এবং এইখানে যেটা কম্পাইল হচ্ছে, এই যে ডেটাটা, এই যে এক্সটেন্সের জন্য এইরকম একটা ফাংশন লিখে দিয়েছে, যে আমরা যে এক্সটেন্স কিওয়ার্ড যেটা অ্যাপ্লাই করেছি তার জন্য এইরকমভাবে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন অ্যাপ্লাই করেছে। এবার মেন ক্লাস, এবং তারপরে এই যে টাইপস্ক্রিপ্টে এক্সটেন্ড কথাটা লিখলাম, ওইটাই কি তাহলে ওই ইনহেরিটেন্স হলো, মানে কার এটাকে ইনহেরিট করলাম? হ্যাঁ, এখানে ইনহেরিট হলো। এবার সেই ইনহেরিটের যে প্রসেসটা, সেই কোডটা এখানে এইভাবে লিখেছে, এখানে এক্সটেন্ড কিওয়ার্ড লিখেছে, তারপরে এই যে কারের যে ব্যাপারটা সেটা লিখলো, তারপরে এখানে অটোটা লিখে এই অটো ইনস্ট্যান্স যেটা আছে সেটা দিল, সবই দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা ECMAScript 5 স্ট্যান্ডার্ডে পুরো কোডটা করেছে, যাতে কিনা আমাদের কাজটা সুবিধা হয় বুঝতে। মানে বুঝতে নয় অ্যাকচুয়ালি, ও তো বুঝবে Node.js এনভায়রনমেন্ট, আমাদের বোঝার নেই, আমাদের বোঝাতে এইটাই সুবিধা, এই কোডটা বুঝতে সুবিধা, নাকি এই কোডটা কত বড় বেশি, এই কোডটা তো বেশ খটোমটো। হ্যাঁ, তো এই কোডটা অ্যাকচুয়ালি খটোমটো, যদিও আমি বুঝবো এই ব্যাপারটা, কারণ একসময় আমি এই মোডে কাজ করেছি, কিন্তু এখন এই জিনিসটা বুঝে লাভ কি, দরকার নেই। তার জন্য আমাদের কি হচ্ছে, এখানে এতে কাজ করব, এতে কাজ করলে যেমন এনভায়রনমেন্টের সাপোর্ট দরকার সেই হিসাবে ও ঠিক রেডি হয়ে যাবে, তৈরি করে নেবে, ঠিক আছে? এবার তারপরে ব্যাপারটা হচ্ছে কি,
এখানে এইটা করার পরে এবার যে ইনহেরিটেন্সের যে ব্যাপারটা, এখানে গেট ইনফো, এই যে ব্যাপারটা দিলাম, এটা দিতে কি হলো আমার এবার আলটিমেটলি এক্সপেক্টেড আউটপুট হিসাবে আমাদের আউটপুট জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এবং অবশ্যই আমাদের এক্সট্রা মেথড যেটা অ্যাটাচ হয়েছে সেটাও এখানে চলে আসলো ফাইনাল আপডেটেশনে। তো এইভাবে কী হচ্ছে, টাইপস্ক্রিপ্ট কী করছে, আমাদের এক্সট্রা অ্যাডিশন করছে টাইপ হিসাবে, ডেটা টাইপ হিসাবে। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে এই প্রত্যেকটা প্রপার্টির মধ্যে প্রোটেক্টেড এইভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, প্রোটেক্টেড, প্রাইভেট, এইভাবে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি। যদি এই রকমভাবে যদি আমরা যদি প্রপার্টি ডিক্লেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই প্রপার্টি অ্যাক্সেস কিন্তু আমরা পাচ্ছি না চাইল্ডে। ঠিক আছে, কিন্তু আমরা যখনই এখানে মডেল চেক করছি, দেখুন এখানে মডেলটা কিন্তু শো করছে, মানে মডেল ডেটা টাইপ যেটা প্রোটেক্টেড আছে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি অনুযায়ী পাওয়া যায়। পাবলিক তো অবশ্যই পাওয়া যাবে, বাট প্রোটেক্টেড যেটা সেটাও পাবো। কুইজটাও দেখতে পাচ্ছি, এটাও পাচ্ছি, কিন্তু যখনই আমি এখানে কালারে যাচ্ছি তখন কিন্তু আর কালারটা শো করছে না, প্রাইভেট করা আছে, যেহেতু ওটা প্রাইভেট করা আছে। তো সেই কারণের জন্য আমাদের কালারের যে প্রপার্টি টাইপ সেটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার এই যে আমরা যে এইভাবে যে প্রপার্টি টাইপ যে অ্যাপ্লাই করলাম, তার জন্য কি কোনো রকম চেঞ্জেস আসবে? এবার এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে প্রোগ্রামিংয়ের প্রসেসের ওপরে, যে সবসময় যে এটা প্রাইভেট লেখা মানেই যে প্রাইভেট করে দেবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এটা ডিপেন্ড করছে যে যদি মনে হয় যে দরকার আছে তাহলেই সেটা করবে, আদারওয়াইজ কিন্তু নাও করতে পারে। মানে এই যে প্রাইভেট প্রোটেক্টেডের যে ব্যাপারটা, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের এনক্যাপসুলেশন যে প্রসেসটা, তার জন্য আমাদের এই প্রাইভেট প্রোটেক্টেড এইগুলো রাখছি। কিন্তু জাভাস্ক্রিপ্টে যে এটা করবেই এই ধরনের চেঞ্জেস, সেটা ডিপেন্ড করছে। কারণ চেঞ্জেস তখনই করবে যদি কিনা দেখা যায় যে এখানে প্রাইভেট কথাটা লিখেছি, বাট এখানে আমাকে সেই কালার আবার এখানে ডিফাইন করছি, যার জন্য আমাকে কালারটা চেঞ্জ করব। তখন সেক্ষেত্রে কী করবে, জাভাস্ক্রিপ্টের মধ্যে তো কোনো প্রাইভেট প্রপার্টি তো হয় না, তখন কি করবে, এই যেটা প্রাইভেট প্রপার্টি আছে তার আগে একটা এরকম আন্ডারস্কোর দিয়ে সেপারেশন করার চেষ্টা করবে, মানে হাইড করার জন্য জাভাস্ক্রিপ্ট কম্পাইলেশনের সময়। এবার ওটা ওদের কম্পাইলেশনের ডিসিশন যে কখন কোনটা কীভাবে কাজ করবে। বাট আমাদের আলটিমেট কী হচ্ছে, প্রাইভেট প্রোটেক্টেড পাবলিক যে প্রসেস, সেটা যাতে প্রপারলি এনশিওর করা যায়, সেই জিনিসটা আমরা এই টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ থেকে পেতে পারি। মানে এখানে কী হচ্ছে, আমাদের এই ডেটা অ্যাক্সেসিফায়ার এইগুলো আমরা পাচ্ছি। এবার যদি এরকম কোনো মেথড যদি হয় যে আমার একটা মেথড ইমপ্লিমেন্ট না করে কাজ হবে না, তাহলে এই মেথডটা যদি আমি রাখি, তাহলে কী হচ্ছে, মানে এই মেথডটা তো আমার ইমপ্লিমেন্টেড নয়, তখন সেক্ষেত্রে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে আমি জাস্ট এখানে মেথডটাকে লিখে দিলাম গেট ইনফো। এখানে রিটার্ন টাইপ string স্ট্রিং করে আমি এখানে দিয়ে রাখলাম, আর এটাকে দিয়ে রাখলাম ABSTRACT অ্যাবস্ট্রাক্ট। তার মানে বেসিক্যালি কী হলো, আমার এই যে মেথডটা যেটা দাঁড়ালো, এই মেথডটা উইদাউট ইমপ্লিমেন্টেশনে এটা সম্ভব না। এবার ঘটনাটা হচ্ছে কি, এইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে এইভাবে তো সুপার দিয়ে আসবে না, এটাকে পেতে গেলে আমাকে টোটাল যে এখানে যাভাবে ডেটা পাওয়ার সেইভাবে আমাকে ডেটা পেতে হবে। এবার এটা যেহেতু প্রাইভেট বলা আছে, সেক্ষেত্রে এখানেও অ্যাক্সেস পাচ্ছে না, কারণ এটা দিস করে আমরা এটাকে পাবো না। তো সেই কারণে প্রাইভেট হয়ে গেলে শুধুমাত্র সেই জায়গাতেই অ্যাক্সেস হবে, বাইরে অ্যাক্সেস করা যাবে না। তো এটাকে অ্যাকচুয়ালি যদি আমি একদম পাবলিক না রাখতে চাই, তাহলে কমসে কম প্রোটেক্টেড করতে পারি,
যেটা কী হবে চাইল্ড ক্লাসে গিয়ে আমার অন্তত অ্যাক্সেস হয়। এইখানে কী হচ্ছে, এই যে ক্লাসটা যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল সেই ক্লাসটা এখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি পূর্ণতা পেল, এবং এইখানে আমাদের আউটপুটে যা কম্পাইল। আচ্ছা, এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি কম্পাইল অ্যান্ড রান করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এরকম করতে পারি সিনট্যাক্স টিএসসি অ্যাপ ডট টিএস অ্যান্ড নোড অ্যাপ ডট জেএস, এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে কম্পাইল অ্যান্ড রান। প্রথমটা হচ্ছে কম্পাইলেশন কোড আর সেকেন্ডটা হচ্ছে রান কোড। তো কম্পাইল অ্যান্ড রান আমরা একবারে এইভাবে লিখতে পারি, ওই কাইন্ড অফ সি প্রোগ্রামিংয়ের মতন। প্রথমে কী হতো, আমাদের এই কম্পাইল করতে হতো, দেন আমাদের রান করতে হতো। এটা নট অনলি সি, জাভাতেও এরকম করতে হয়েছে, ইনফ্যাক্ট সি শার্পেও আছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে আমাদের যে কোডটা আমরা চালাতে চাইবো সেটাকে আমাদের প্রথমে কম্পাইল করে দেন আমাদের রান করতে হয়। এবার যেহেতু আমাদের নোড.জেএস এনভায়রনমেন্টে জাভাস্ক্রিপ্টই শুধু চলে, তো সেক্ষেত্রে টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে, এবং জাভাস্ক্রিপ্টে কনভার্ট হওয়ার পরে তারপরে নোড.জেএস এনভায়রনমেন্টের থ্রুতে আমরা এটাকে চালাতে পারবো। এইবার যেটা প্রশ্ন, একটা কাজ করছি সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্টে সব কোড লিখছি, তাহলে যে যে ফাইলগুলো তৈরি হলো তার প্রত্যেকটা এরকম কম্পাইল করে নিয়ে যে জেএস ফাইলগুলো হলো সেইগুলো দিয়ে যখন মানে এবার আর কি প্রজেক্টটা ইউজারকে দেওয়া হচ্ছে, তাহলে কি জেএস ফাইলগুলো দিয়ে যে প্রজেক্টটা তৈরি হলো সেইটা আলটিমেট প্রজেক্ট হিসেবে থাকলো। আরেকবার কোশ্চেনটা করবেন কি? কাজগুলো সব এই টিএক্স ফাইলে করলাম, টিএক্স ফাইল দিয়ে সব কাজ করলাম, এবার সেই প্রজেক্টে প্রত্যেকটা তাহলে ওই কম্পাইল করে জেএস ফাইল বানিয়ে নেওয়া হলো। এবার যখন ইউজারকে দিচ্ছি প্রজেক্টটাকে, তাহলে কি জেএস ফাইলটাই, হ্যাঁ জেএস ফাইলটা যে ফোল্ডারটা তৈরি হয় যেটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, প্রজেক্টটা যখন তৈরি হয় মেনলি জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন এরা হচ্ছে বেসিক্যালি ওপেন সোর্স কোড। ওপেন সোর্স কোডের সবথেকে বড় ড্রপব্যাক হচ্ছে এটাই যে যখন ডেভেলপার কোনো কোড লেখে, এবার সেই কোডটা রিডেবল মোডে সবসময় থেকে যায়। এবার রিডেবল মোডে থাকা মানে হচ্ছে কি, তার মানে কোডটা চুরি হয়ে গেল, মানে আপনি দিয়ে দেওয়া মানে কোডটা লিক হয়ে গেল। এবার ওই কোডটা নেওয়ার পর ফাইনালি যে ডেভেলপার মানে কাস্টমার চাইলে আপনার থেকে ডেভেলপ করাতেও পারেন, ফার্দার নাও করাতে পারে, কারণ যেহেতু আপনি এটা দিয়ে দিয়েছেন ওই সোর্স কোড সময়। এবার ঘটনাটা হচ্ছে কি, সোর্স কোড সময় দিয়ে তো আপনি দিলেন, কিন্তু যদি আপনি টাইপস্ক্রিপ্টে লেখেন, এবার টাইপস্ক্রিপ্টের কোড আর কনভার্সন ওলা যে জাভাস্ক্রিপ্টের কোড, দুটোর কোডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, প্লাস এর মধ্যে আরও বিভিন্ন রকমের মিনিফিকেশনস করে কোডটাকে আরও বেশি আনরিডেবল মোডে ফেলে দেয়। মানে হয়তো আপনি সোর্স কোড খুলে দেখতে পাবেন যে কোড লেখা আছে, পরে চেষ্টা করতে গেলে করতে পারবেন, দু একটা লাইন বুঝলেও বুঝতে পারেন, কিন্তু এন্টায়ার কোড কী লেখা আছে, কীভাবে তার পুরো প্রসেস হয়েছে সেটা বোঝা সম্ভব হবে না, কারণ পুরো এন্টায়ার কোডটা এনক্রিপ্টেড মোডে জাভাস্ক্রিপ্ট ফর্মে জেনারেট হয়েছে বাই নোড.জেএস এনভায়রনমেন্ট বাই টাইপস্ক্রিপ্ট, ঠিক আছে? তাতে কি হচ্ছে, আপনার যে কোডটা সেটা লিখতে যখন শুরু করেছিলেন তখন সুবিধা হয়েছে, যখন আপনি স্কেল করতে চাইছেন তখন আপনার সুবিধা হয়েছে, যখন আপনি প্রোডাকশন ডেপ্লয়মেন্ট দিয়েছেন তখন ওটা প্রোডাকশন ডেভেলপমেন্ট হয়ে পুরো ভালোভাবে কাজ করেছে। অথচ যে এক্সট্রা যে ব্যাগেজ, মানে এক্সট্রা যে পুরো সোর্স কোডের যে ব্যাগেজটা, সেটা আপনার মেন ডেপ্লয়মেন্টের সঙ্গে আপনার রাখতে হলো না। তাতে সুবিধাটা কী হলো, আপনার পুরো কোডটা অপটিমাইজ হয়ে যেটুকু সার্ভারে চলা দরকার সেটুকু চলছে। আর এইভাবেই কী হচ্ছে, আজকের ডেটে যত আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করছি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে, যেমন কিনা রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, হোয়াট এভার যাই করছি না কেন, তাদের প্রত্যেকটা কোডই কিন্তু একবার লেখার পর আপনি কম্পাইল করে যেই মুভমেন্টে সার্ভারে
মানে বিল্ড অপশন রেডি করলেন, সেই বিল্ড অপশনটা আপনি দিয়ে দিলেন সার্ভার মানে ক্লায়েন্টকে ডিপ্লয় করার জন্য, কিন্তু সে ডিপ্লয় করে চালাতে পারবে, কিন্তু যখনই কোনো আপডেটস করতে হবে তখন আপনার কাছে ফিরে আসতে হবে, কারণ ওর পুরো সোর্স কোডটা আপনার হাতেই রয়েছে। মানে আচ্ছা, এই যে মানে আমাদের তো মানে একজন ক্লায়েন্টের সার্ভার যেটা আর কি, সেটা তো তারই অ্যাক্সেস থাকবেই। এবার মানে সেখানে আমি খালি এই কোডটা দিচ্ছি আর আমার টিএস ফাইলের যে কোডগুলো সেগুলো আমার কাছেই রেখে দিচ্ছি। হ্যাঁ, টিএস ফাইলের যে কোডগুলো বা নন কম্পাইল্ড যে কোডগুলো সেগুলো নিজের কাছে রেখে দেওয়া হয়। এবার ব্যাপার হচ্ছে, দেখুন এগুলো আস্তে আস্তে আরও যখন এগোবেন তত বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, যারা ডটনেট ডেভেলপার তারা এই কথাটা ভাবে যে আমার সোর্স কোড যেন লিক না হয়ে যায়, কিন্তু যারা পিএইচপি ডেভেলপার, যারা পাইথন ডেভেলপার, তারা জানে যে আমরা ডেভেলপমেন্ট করছি আমাদের কোড লিক হওয়ার জন্য, কারণ এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে বলেই আমাদের কাছে এই ল্যাঙ্গুয়েজে কোডটা লেখানো আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে করতে ওইরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খালি ইএক্সি ফাইলটা, শুধু ইএক্সি ফাইলটা ধরিয়ে দেবো, কাজ মিটে গেল, এইরকম ব্যাপার। তো সেই রকমই ব্যাপারটা যখন আফটার কম্পাইলেশন যখন তৈরি হয় তখন ওই রকমই ব্যাপারটা তৈরি হয়। সেক্ষেত্রে সোর্স কোড আপনার হাতেই থাকবে, ফাইনাল প্রোডাকশন আপনার থেকে বেরিয়ে যাচ্ছে না। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আর এবার চাইলে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই সেম অপশানসগুলো পাই। এটাকে বলা হয়, এর জন্য কী হয়, আমাদের বিল্ডার টুল অ্যাপ্লাই করতে হয়। মানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা আপনার টাইপ কনভার্সন, কিন্তু এইটা অ্যাকচুয়ালি মানে আপনার কোড লেখার প্রাইমারি স্টেজ, যেটাকে অ্যাপ্লাই করলে আপনি করলেন কি, লিখলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কোডটা, ওটা একটা প্রসিডিউর ওরিয়েন্টেড কোডে কনভার্ট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি প্রসিডিউর ওরিয়েন্টেড কোড, ঠিক আছে? এই প্রসিডিউর ওরিয়েন্টেড কোডে কনভার্ট হলো। এখানে কোড সিকিউরিটি সেইভাবে নেই। যদি কেউ মনে করে যে কোড পড়ে বুঝে চেঞ্জ করার দরকার পড়ে তো করতে পারবে, কারণ এটা সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যার থাকবে সে এটাতেও আপডেট করতে পারবে, ঠিক আছে? কিন্তু এটাতে আপডেট করাটা একটু ক্রিটিক্যাল হবে যদি কিনা মানে প্রপারলি লোকে বুঝতে যদি না পারে। আর যদি এটাকে আরও মিনিফাই করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো তখন আর কোনো অপশান থাকবে না। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে কোডটা, এই কোডটা অনেক বেশি রিডেবল এবং অনেক বেশি ম্যানেজেবল, ঠিক আছে? এবার এই কোডটাকে নিয়ে আপনি মনে করলেন না আমি এবার মিনিফাই করব, চেঞ্জ করব, সব কিছু করবো, তাহলে সেক্ষেত্রে তখন দরকার পড়ে বিল্ডার টুল। এবার বিল্ডার টুল অনেক রকমের রয়েছে, যেমন কিনা সবথেকে সহজ বিল্ডার টুল হচ্ছে পার্সেল.js, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে বিল্ড করতে আমাদের হেল্প করছে। এইটা হচ্ছে সবথেকে, মানে বিল্ডার টুল প্রচুর আছে জাভাস্ক্রিপ্টে, তার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এবং বেস্ট টুল হচ্ছে পার্সেল.js। এছাড়া প্রোডাকশন লেভেলে আগে ইউজ হতো কি জানো, নামটা ভুলে যাচ্ছি, যেটা এখন বর্তমানে ওটাকে অবসোলেট করে দেওয়া হয়েছে সব জায়গা থেকে, কারণ বেসিক্যালি ওটা খুব বেশি মানে কনফিগারেশন প্রসেসটা অনেক বেশি হাই ছিল, যে কারণে ওটাকে অবসোলেট করে দেওয়া হয়েছে। মানে ওটা বেশিরভাগ ডেভেলপার ওটাকে আর পছন্দ করে না। এখন লোকে পছন্দ করে byte.dev, মানে এখন ডেভেলপার কমিউনিটির সবথেকে বড় বিগেস্ট ডেভেলপমেন্ট মানে বিল্ডার টুল হচ্ছে এই ভাইট। এই ভাইটের তে কী হচ্ছে, আমরা যত রকমের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রয়েছে সমস্ত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ককে এই ভাইটের মাধ্যমেই অ্যাকচুয়ালি এর প্রজেক্ট ক্রিয়েট করা যায় এবং এর প্রজেক্ট বিল্ড হয়। এটা নট অনলি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, কারণ জাভাস্ক্রিপ্ট কী হয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, সমস্ত আলাদা আলাদা টাইপের যা যা রিসোর্সেস দরকার আছে সমস্ত কিছু আমরা পাচ্ছি, এবং সমস্ত কিছুর জন্য byte.dev মানে ডেভেলপার লেভেলের, মানে হায়ার ডেভেলপার লেভেলের সেট আপ এর আছে। এবং এ বেসিক্যালি কী করে, কোডটাকে অনেক বেশি অপটিমাইজ করে, মিনিফাই করে, ফাস্ট করে দিয়েছে। যে মানে এর মেন ব্যাপারটা হচ্ছে ইজি টু সেট আপ অ্যান্ড ইজি টু বিল্ড আপ।
এবং পারফরমেন্স বুস্ট করছে। তো সেই পারফরমেন্স বুস্টারের জন্য এই ভাইট সব থেকে ওপরে সারিতে রয়েছে এই মুমেন্টে। ঠিক আছে। তো সেই কারণের জন্য এখন আস্তে আস্তে ভাইটের যে সাপোর্ট, এটা প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক এর উপরে বেস করে কাজ করছে। কিন্তু এবার এর যে এই সেটিংটা একটু খটোমটো আছে, মানে বলবো না যে খুব হাইলি মানে প্রবলেমেটিক, তা বলবো না, এটা যথেষ্ট ইজি আছে, কিন্তু তবুও একটু প্রবলেমেটিক আছে, সেটা করতে একটু সময় লাগে বা অসুবিধা হয়। তো তার জন্য কী হয়, আমরা চাই যে বিল্ড করব, মানে আমাদের নিজস্ব লাইব্রেরি বানানো হোক, মানে আপনার যেটা বললেন যে আমার নিজস্ব কোড আমি বানাবো, যেটা এনক্রিপ্ট করে রেখে দেবো যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। তার জন্য সবথেকে ইজিয়েস্ট প্যাকেজার বা বিল্ডার টুল হচ্ছে এইটা, পার্সেল। এইটা দিয়ে আমরা যে কোনো ধরনের আমাদের টাস্কগুলোকে খুব ইজিলি আমরা পারফর্ম করতে পারি দরকার মতো, এবং তাতে কী হয়, আমাদের কোডও এখানে সিক্রেট থাকে, প্লাস এই বিল্ডার টুলের মাধ্যমে যদি আমরা কাজ করি, আমাদের কাজটাও অনেক বেটার পারফর্ম করে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। বিল্ডার টুল ছাড়া জাভাস্ক্রিপ্ট কোড বিল্ড হবে না, যেটা প্রোডাকশন রেডি হিসেবে আপনি তুলবেন। আর নোড.জেএস এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের কোড রান করার জায়গা, টাইপস্ক্রিপ্ট হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা অল্টারনেট প্রসেস। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার এই যে জিনিসটা যেটা আমি ডিসকাস করলাম, এটা যদি করতে হয়, এই বিল্ডার টুল যদি আমাকে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে করবো? ঠিক আছে, বিল্ডার টুল অ্যাপ্লাই কীভাবে হবে? বিল্ডার টুল অ্যাপ্লাই করতে গেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে যে কোডটা লিখেছি, ঠিক আছে, এই সমস্ত কোডগুলো হচ্ছে আমাদের বেসিক কোড। তো আমি আপাতত এটাকে বেসিক বলে আমি এখানে ঢুকিয়ে দিলাম এই মুভমেন্টের জন্য এর ভেতরে। এবার নেক্সট আমি যাচ্ছি অ্যাডভান্স প্রসেস, যেখানে আমাদের এনভায়রনমেন্ট সেট করে কাজ করব। তা এখানে কী করছি, ADVANCD অ্যাডভান্সের ক্ষেত্রে কীভাবে কাজ হবে, প্রথমে আমাকে এই পার্টিকুলার এই ফোল্ডারটার ভেতরে আমি ঢুকবো ফার্স্ট। এইখানে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে npm init এইটা লিখলাম, ঠিক আছে। এটা লেখাতে এইখানে কী হচ্ছে, আমাকে এখানে প্যাকেজ নেম দিচ্ছে, ঠিক আছে। প্যাকেজ নেম বাই ডিফল্ট যে ফোল্ডার নেম যেটা আছে সেই হিসেবে রাখছি অ্যাডভান্সড, ঠিক আছে। ভার্সন বাই ডিফল্ট 1.0 এইরকমভাবে দিচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য বিল্ডার অ্যাপ ডেমো বলে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এন্ট্রি ফাইল index.js থাকুক আপাতত, টেস্ট কমান্ড কিছু রাখছি না, রিপোজিটরি লিঙ্কও আমরা বলছি না। এবার কি কিওয়ার্ড, এই যে সেটআপটা, এই সেটআপটা হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের রেজিস্ট্রি সেটআপ, যার থ্রু দিয়ে কিন্তু যখন আমরা ওই এই npmjs.com যখন আমরা ফেলি, তখন এই রেজিস্ট্রি ফাইলটাকে কিন্তু চেক করে ওদের ডেটাবেসে লিস্ট করে। এইখানে ইয়েস করলাম, এবং এখানে কি আছে, প্যাকেজ.json এই পুরো ব্যাপারটা এলো। এই যে প্যাকেজ.json যে ফাইলটা, এই ফাইলটা থ্রু দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই যে npm-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকটা যে প্যাকেজ আছে তার মধ্যে দেখতে পাবেন npm প্যাকেজ.json ফাইলটা থাকবেই, কারণ এই প্যাকেজ.json ফাইলটাই হচ্ছে রেজিস্ট্রি ফাইল অ্যাকচুয়ালি। আর নট অনলি রেজিস্ট্রি ফাইল, এই প্যাকেজ.json দিয়েই আমরা আমাদের কোড ম্যানিপুলেট করা, কোড কম্পাইলেশন করা, কোড এক্সিকিউশন করা, কোড রান করা, যা যা করার সেই সমস্ত জিনিসগুলো আমরা এই স্ক্রিপ্টসের মধ্যে সেট করতে পারি। এবার ব্যাপারটা কীরকম দাঁড়াবে দেখুন, যেহেতু আমরা এখানে বিল্ডার টুল নিয়ে কাজ করব, আমাদের প্ল্যানিং আছে, তো এই ক্ষেত্রে জিনিসটা কী হচ্ছে, আমি আপাতত এখানে একটা ওয়েব অ্যাপ বানাবো, সিম্পল ওয়েব অ্যাপ, ঠিক আছে। তো এইখানে সিম্পল ওয়েব অ্যাপের জন্য আমি এখানে এই পার্সেল যেটা রয়েছে, এটা একটা থার্ড পার্টি প্যাকেজ, যেটার মধ্যে আমি এটাকে রেডি করছি। জাস্ট আমি এখানে শুধু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনস দরকার, নাহলে আমার এই প্যাকেজটা যেটা আমি ডাউনলোড করছি সেটা আমার লোকালি ডাউনলোড করার জন্য
এখানে npm install মাইনাস মাইনাস সেভ ডেভ, এই যে লিখে যে পার্সেল যেটা বলা আছে, এই পার্সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেজ যের নেম, ঠিক আছে? এবং সেই প্যাকেজটা এই দেখুন নোট মডেলস ফোল্ডারের ভিতরে চলে আসলো, ঠিক আছে? মানে এই নোট মডেলস বলে যে ফোল্ডারটা আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লোকাল প্যাকেজ, যার ভেতরে এত রকমের এক্সট্রা ফাইলস টেনে আনছে। আর এই হচ্ছে পার্সেল, যেটা অ্যাকচুয়াল প্যাকেজ, কিন্তু এই প্যাকেজকে সাপোর্ট করার জন্য এতগুলো এক্সট্রা প্যাকেজ আরও টেনে এনেছে, ঠিক আছে? এবং এই যে টেস্ট, এই যে প্যাকেজের যে নামটা, এটা দেখুন যেহেতু সেভ ডেভ বলে রাখা আছে, সেই কারণে ডেভ ডিপেন্ডেন্সিস বলে এখানে প্যাকেজ এবং প্যাকেজের নাম অ্যান্ড প্যাকেজের ভার্সন এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে কি, আমাকে এই অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করতে হবে, চালাতে হবে। তো আমি এখানে করলাম কি, এখানে এসআরসি বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এবং এই এসআরসি ফোল্ডারের মধ্যে আমি এখানে index.ts টিএস না, HTML ফাইল দিলাম। এইখানে HTML ফাইলের মধ্যে আমরা এখানে চাইছি যে div ক্লাস id root, এইভাবে আমরা রাখলাম। এবং এইখানে এই ফাইলটার ভেতরে আমরা একটা ফাইল রাখবো, নাম দিচ্ছি app.ts। এই ফাইলে আমরা কাজ করব। তাহলে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমার এই কারেন্ট ফোল্ডারের মধ্যে app.ts ফাইল এখানে আমরা রেখে অ্যাকচুয়ালি আমাদের কাজ শুরু করব। ওকে, তার মানে বেসিক্যালি কী হবে, আমার এই যে কারেন্ট যে সিচুয়েশন, এটাকে আমি এবার এখানে লিঙ্ক করব। কীরকমভাবে, এখানে স্টার্ট বলে এখানে কমান্ড লিখলাম, ঠিক আছে? এখানে কী হচ্ছে, পার্সেল ডট ইন্ডেক্স ডট HTML, পার্সেল বিল্ড ডট ইন্ডেক্স ডট HTML। এটা বেসিক্যালি কী হচ্ছে, মানে বলে দেওয়া হচ্ছে যে আমরা এন্ট্রি ফাইল হিসেবে, মানে আমাদের এন্ট্রি ফাইল হিসেবে এই ফাইলটাকে ধরা হলো, ঠিক আছে? এবার এন্ট্রি ফাইলের নামটা আমরা বলে দেওয়া হচ্ছে। এবার এন্ট্রি ফাইলটা হচ্ছে কি, আমার সোর্স ফোল্ডারের ভেতরে রয়েছে, কারেন্ট পাতা নেই, যেখানে এই সোর্স স্ল্যাশ এই সোর্স স্ল্যাশ এই, এইখানে আমরা এইভাবে এটাকে ফেললাম। এবার ফেলার পরে এইখানে ঘটনাটা কীরকমভাবে হবে, জেনারেলি জাভাস্ক্রিপ্টে যদি কাজ করতে, আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেখানে আমাদের রুট রয়েছে, এবং এইখানে আমাদের এই ডেটাটা এখানে পাস হবে, ঠিক আছে? এই যে ডেটাটা যেটা পাস হচ্ছে, এই ক্ষেত্রে এখানে কী আছে, এখানে বলছে এই যে ডেটাটা, এইটা পসিবলি নাল আসার সম্ভাবনা রয়েছে। তো নালটাকে কাটাবার জন্য এখানে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টের কোড, যেহেতু মানে টিএসএ লেখা যেহেতু, সেক্ষেত্রে এইটা এইখানে লাগাতে হবে। এইটার মানেটা হচ্ছে এটা, যে যদি নাল আসে, ঠিক আছে, ওটা তাহলে কিছু করবে না। আর যদি নাল না হয়, মানে যদি আমি রুটটা পেয়ে যাই, তাহলে অন্তত কমসে কম এই কোডটা যাতে চালু, মানে বেসিক্যালি কী হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে যেহেতু এক্সেপশনের যে ব্যাপারটা, এক্সেপশনটাকে কাটাবার জন্য। এবার আমি এটাকে চালাবো। এবার চালাবার জন্য এখানে npm রান স্টার্ট, মানে এই যে এখানে যে স্টার্ট যে স্টার্টটা করেছিলাম, এইটাকে চালাবার জন্য আমরা এখানে npm রান স্টার্ট, এটা দিয়ে আমরা এনভায়রনমেন্টটাকে স্টার্ট করছি। ওকে, এবার এই যে স্টার্ট করতে এখানে বলছি কি, মেন ডেক্লার, এই যে যেটা টার্গেট করছো, এইটা অ্যাকচুয়ালি ঠিক নয়, ঠিক আছে? সেই হিসেবে এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। তো এই কারণের জন্য এইখানে এই পার্টটা আমি এখান থেকে মুছে দিলাম। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কি, আর অন্য কোনো প্রবলেম আছে কিনা? আপাতত অন্য কোনো প্রবলেম নেই। এখানে আমার লোকাল হোস্ট 1234 এই পাতে অ্যাকচুয়ালি একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছে। এখানে লোকাল হোস্ট 1234 হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে বেসিক্যালি কী হলো, এটা তো এইভাবে দেখলাম। এবার ঘটনাটা হচ্ছে, আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি, রান অ্যাপ, ওকে, অ্যান্ড এইখানে আমি করলাম কি, এর ভেতরে এরকম একটা দিলাম। তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে দিলাম আইডি অ্যাজ স্ট্রিং, ঠিক আছে, অ্যান্ড ডেটা এনি, মানে এখানে আমি ডেটা টাইপ আমি যে কোনো টাইপ হতে পারে,
নর্মালি এটাই আসবে, তার কোনো মানে নেই। তো ডেটা টাইপ আমি এখানে এনি বসালাম, তার মানে এটা একটা আমার লাইব্রেরি ফাংশন টাইপের দাঁড়ালো। ঠিক আছে, এরপরে আমি করলাম কি এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি। ক্লাস এইখানে অ্যাপ, ঠিক আছে, এখানে মানে এখানে একটা ফাংশনস অ্যাপ্লাই হয়েছে, যার থ্রু দিয়ে কোনো একটা ফাইল থেকে ডেটা তুলে এনে সেই ডেটাটাকে পুশ করে দিচ্ছে এই অ্যাপ রুটের মধ্যে। ঠিক আছে, এটা একটা ক্লাস ওরিয়েন্টেড প্রসেস। অ্যান্ড দেন আমরা এখানে নিউ অ্যাপ বলে এখানে অ্যাপটা ক্রিয়েট করলাম। ওকে, এইবার ধরে নেওয়া যাক এই যে রান অ্যাপের যে ফাংশনটা, এটা আমি রাখছি একটা আলাদা ফাইলে, যার নাম হচ্ছে lib.ts। ঠিক আছে, এবার এটাকে যখনই আমি আলাদা ফাইলে রাখলাম, এবার এই ফাইলে আমাকে আনতে হবে, তাহলে পরে কিন্তু এই রান অ্যাপটাকে আমি পাবো না। ওকে, তাহলে এইখানে কি হচ্ছে, যখনই আমি এটাকে আলাদা ফাইলে রাখছি, এইটাকে এক্সপোর্ট করতে হবে আগে প্রথমে এইখান থেকে। আচ্ছা, মানে এর আগে এক্সপোর্ট লাগাতে হবে। এই যদি আমরা এক্সপোর্ট লাগাই তাহলেই গিয়ে কিন্তু আমরা একে এখানে ইম্পোর্ট করতে পারবো। মানে বেসিক্যালি এখানে ইম্পোর্টটা এইভাবে আমাদের দাঁড়াবে। আচ্ছা, আচ্ছা, মানে এটা কি হলো, আমাদের এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন আউটপুট আমি এখান থেকে পেলাম। এবার দেখুন এখানে আমাদের যে আউটপুটটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু আমাদের এখানে ডেটা বলে যে ফাইলটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এখানে নেই। তাহলে ডেটা ডট টিএক্সটি যে ফাইলটা, দিস ইজ দ্য টেক্সট ফাইল ডেটা। ওকে, এটা দিলাম, কিন্তু আশা করি এটা হয়তো হবে না, কারণ এই ফাইলটা অ্যাকচুয়ালি আমাকে রাখতে হলে এই ডিস্ট ফোল্ডারের ভেতরে কোনোভাবে যাওয়া দরকার, তাহলে পরে এই ফাইল ডেটাটা পাওয়া গেল। আচ্ছা, কারণ বেসিক্যালি কী করছে, ও অ্যাকচুয়ালি মেনশন যেভাবে করছে এখানে, এই যে ফাইলের এক্সিকিউশন যে মেনশনটা যেটা হয়েছে, এ বলছে যে এই পাথ থেকে পাবে। মানে এর পাথ বলতে কি, এর তো ডিস্ট্রিবিউশন পাথ হচ্ছে এটাই, যেখান থেকে অ্যাকচুয়ালি আমার কোডটা রান করছে। তাহলে সেই হিসাবে আমার এই ফাইলের ডেটাটাকে তুলে এই রান অ্যাপের মধ্যে যে পুশ করার যে ব্যাপারটা, ওটা করতে গেলে আমাকে অবশ্যই ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যেই এই ফাইলের ডেটাটা থাকতে হবে। আদারওয়াইজ আমি যদি কোনো ইউআরএল অ্যাপ্লাই করতাম, মনে করুন এখানে জেসন টাইপি কোড যেটা রয়েছে, জেসন প্লাস হোল্ডার টাইপ কোড, যেখান থেকে আমরা জেসন ডেটা পাচ্ছি, ধরে নেওয়া যাক এখানে এটা রয়েছে, এবং এখান থেকে আমরা এই ইউজার ডেটা নিচ্ছি /1 করে এই যে ডেটাটা সেটাকে আমি ওই এর ভেতরে পুশ করবো। তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের যে আউটপুটটা, এখানে দেখুন ডেটাটা চলে আসছে, ধরে তুলে নিয়ে চলে আসছে। তার মানে দেখুন এটা কিন্তু আমাদের একটা নিজস্ব কোড, এবং দেখুন এইখানে এই যে কম্পাইলেশন যেটা দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম ধরনের একটা কোড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কম্পাইলেশন ফাইলটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আউট অফ মেমোরি ব্যবস্থা হয়ে গেছে। এবার এইটাকেই আবার যখন বিল্ড করব, তখন এই কোডটাই আরও মিনিফাই করে দিচ্ছে। মিনিফাই করে দিয়েছে মানে বেসিক্যালি এক্সট্রা যে কোডগুলো আছে সেটাকে কেটে কুটে ছেটে এইরকম বানিয়ে দিয়েছে, শুধু এইটুকু বানিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এই মিনিফাই যেটা করলো না, এবার এটাকে করার জন্য কী হচ্ছে, আমাকে প্রথমে আগে এই ফোল্ডারটাকে ডিলিট করাটা দরকার, তাহলে সুবিধা। কারণ আমার অ্যাকচুয়ালি দুটো ফাইলই ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, 2-3টা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এইটুকু ফাইল এইটা আপনাকে পাবলিশ করতে হবে এর সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, এই হয়ে যায় আলটিমেট আউটপুট ব্যাপারটা। কিন্তু
এর জন্য কি হয়েছে, আমরা এর জন্য একটা লাইব্রেরি টাইপ বানিয়েছি। এই মেন পেজটা রয়েছে, এইখানে আমাদের কোড হচ্ছে। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের প্রসেস অ্যাপ্লাই হতে পারে, বাট যখনই আমি এখানে বিল্ড করে ফেললাম এই জিনিসটাকে, তখন কিন্তু জিনিসটা অনেকটা মানে কম্পাইলড হয়ে সিম্পলিফাই করে ছেড়ে দিল। এবং এতে ওই সেই ভারী কোড চাপিয়ে দিলাম তাও না, একটা না, কোডটা কম্পাইল হয়ে সুন্দর করে ম্যাক্সিমাম স্পেসটাকে হাঁটিয়ে দিল, ঠিক আছে। এবার এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, এটা আমি বারবার যে আমি এখানে লিখবো, তাও যদি মনে করি না লিখবো না, তাহলে কি হচ্ছে, আমি এখান থেকে এই জিনিসটা সরিয়ে দিই। এইখানে সোর্স বলে এখানে আমরা src স্ল্যাশ এই ফাইলটাকে আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এইখান থেকে ডাইরেক্টলি এইভাবে কোড কম্পাইল করছে, যাতে আমাদের আউটপুটস দেখতে সেম হচ্ছে। এবার ফাইনালি যখন আপনার প্রোডাকশন বিল্ড দেবেন, তখন জাস্ট আপনি পুরো ফোল্ডার চেপে মানে ডিলিট মেরে দিলেন, দিয়ে বিল্ড দিয়ে দিন, তাহলে কী হলো আপনার এই জিনিসটা। এবার এই যে এখানে যে ম্যাপ ফাইলটা যেটা রয়েছে, এই ম্যাপ ফাইলটা যদি দরকার নেই, তাহলে কী হচ্ছে, নো সোর্স ম্যাপ এটা দিলে, তাহলে গেলে ওই সোর্স ম্যাপ ফাইলটা থাকবে না। জাস্ট দুটো ফাইল। সোর্স ম্যাপ ফাইলটা থাকলে কি হয় প্রোডাকশনের সঙ্গে, ওই কোন ফাইল থেকে কোন ফাংশনসগুলো এসেছে তার ইনফরমেশনটা সোর্স ম্যাপে থাকে। আচ্ছা। কিন্তু এইটা নো সোর্স ম্যাপ দিলে পরে আর কোনো রকম দেওয়া থাকলো না যে কোন ফাংশন, কোন মেথড কোথা থেকে এসছে, তার ব্যাপারে কোনো ইনফরমেশন ফাইনাল প্রোডাকশন ভার্সনে দেওয়া থাকলো না, জাস্ট কোড দেওয়া থাকলো। তো এইভাবে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের অ্যাডভান্স লেভেলের যে ডেভেলপমেন্ট প্রসেস সেটা শুরু হয়। এবার তারপরে কী হচ্ছে, যখন কিনা আমরা গিটহাবে স্টোর করি, গিটহাবে আমরা এই নোড মডিউল ফোল্ডার স্টোর করি না, ডিস্ট ফোল্ডার স্টোর করি না, এইটাকে স্টোর করি না, আমি মাঝে মধ্যে এই প্যাকেজ লগ এই যে ফাইলটা এটাকেও স্টোর করি। তো সেই কারণের জন্য কী হয়, আমরা যদি মনে করি যে আমরা কোড গিটহাবে রাখবো বা শেয়ার করবো কাউকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই কিছু ফাইল আছে যেগুলিকে আমরা ডিলিট করে দিই। ইনফ্যাক্ট আমরা নিজেদের কাছে রাখার জন্য আমি নোট মডিউল ফোল্ডারটাকে ডিলিট করে দিই, কারণ নোট মডিউল ফোল্ডারটার সাইজ সব থেকে বেশি হয়, ঠিক আছে। এবং এটা কি হয়, এক্সট্রা অহেতুক স্পেস কিল করে। তো এইটা থেকে বাঁচার জন্য এই সমস্ত ফোল্ডারগুলো ফাইলগুলোকে রাখার দরকার পড়ে না। যখন আমরা কোড স্টোর করি, সেটা চাই গিটহাবে হোক, লোকালি হোক, আর কাউকে দেওয়ার জন্যই হোক, আমরা এই ফাইলগুলোকে সমস্ত মুছে দিলাম। জাস্ট আমাদের এই সোর্স ফোল্ডারের যেটুকু ফাইল আর এই ফাইল, ব্যাস এই হচ্ছে আমার কমপ্লিট সেট আপ। যখনই আমার দরকার পড়বে, ফার্স্টে আমরা এই ফোল্ডারে ঢুকবো, npm ইনস্টল করব, করে নোট মডিউল ফোল্ডার আসবে উইথ প্যাকেজ অবজারভেশন, অ্যান্ড তারপরে এটা কাজ করবে। একটা জিনিস দেখেছেন কি এখানে, যে আমরা যে এই যে টিএস ফাইল যে অ্যাপ্লাই করেছি, ডেটা টাইপ যে এখানে অ্যাপ্লাই করলাম, এই যে এখানে যে কম্পাইলেশন যে হলো পুরো ব্যাপারটা, এতে আমাদের না টাইপস্ক্রিপ্ট ফাইল ইনস্টল করতে হচ্ছে না কিছু না। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, বললাম যে এই যে ব্যাপারটা মানে পার্সেল জেস বেসিক্যালি করে কি, অটোমেটিক্যালি ইন্টারনালি অনেক কিছু সলভ করে নেয়, যে কারণের জন্য কি হচ্ছে, আমাদের বেশিরভাগ সেটআপ আমাদের পার্সেল জেএসের মধ্যে করতে লাগে না। এটা একটা সুবিধা, হ্যাঁ। যে কারণের জন্য কি হয়, পার্সেল জেএস আমি অনেক প্রজেক্টের ক্ষেত্রে যদি কাস্টমাইজ কিছু করি, তখন আমি ইউজ করি। মানে কাস্টমাইজ করি বলতে বেসিক্যালি হয়তো আমি একটা কাস্টমারকে দেয়া হবে আর কি এরকম, তাই তো? না কাস্টমারকে দেওয়া হবে না। কাস্টমাইজ করি বলতে বেসিক্যালি কিরকম,
আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি না, আমি নিজেরই একটা ফ্রেমওয়ার্ক টাইপ রেডি করছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমার সলিউশনটা একটু অন্যরকম। মানে আমি চাইছিলাম যে যাতে কিনা আমার ম্যাক্সিমাম রিসোর্স যাতে অ্যাপ্লাই না করতে হয়, অপটিমাইজ হয় কোডটা, লোড যাতে কম থাকে, সেরকম ব্যাপারে আমি একটা কিছু বানাতে চাইছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমার লজিকটা হচ্ছে কি, ফাস্টার এক্সিকিউশন উইথ অপটিমাইজেশন, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এবার ফ্রেমওয়ার্ক ইউজ করলে কী হয়, ফ্রেমওয়ার্কের মধ্যে অহেতুক যেগুলো দরকার নেই সেগুলোকেও ভরে দেয় অনেক সময়। ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি অনেক সময় কী করি, কিছু কিছু ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক অ্যাভয়েড করে যাই। বড় ফ্রেমওয়ার্ক মানে আমার অ্যাকচুয়ালি বড় প্রজেক্ট বানাচ্ছি না, ছোটো প্রজেক্টই বানাবো, তাহলে আমি এক্সট্রা কেন কোড আমার সিস্টেমে রাখবো। তখন সেক্ষেত্রে কী করি, আমি আমার প্রজেক্টকে অপটিমাইজ করার জন্য আমি পার্সেল বা অন্য কিছু ইউজ করে থাকি। শুধুমাত্র আমার যেটুকু দরকার সেটুকু রিসোর্সকেই আমি লাগাবো কাজে, তাতে কী হবে, আমার অ্যাপটাও অপটিমাইজ থাকবে, কোডটাও ক্লিন থাকবে, পারফরমেন্সটাও ঠিক থাকবে। তখন সেক্ষেত্রে আমি এরকম টাইপের নিজস্ব প্রসেস অ্যাপ্লাই করি। তবে এটা জাস্ট এটা ডিপেন্ড করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। বাট প্রোডাকশন ক্ষেত্রে আপনার সমস্ত প্রোডাকশন এনভায়রনমেন্ট পেয়ে যাবেন কাজ করার জন্য, তাতে বেশি মাখামাখি মাতামাতি করার দরকার নেই, চেঞ্জেসের দরকার নেই। জাস্ট কনসেপ্টটা বোঝা যে কোনটাতে কী রকম কাজ হচ্ছে। কেমন মনে হচ্ছে প্রসেসগুলো? অনেক কিছু জিনিস জানতে পারছি। মানে শুধু যে কোডটা করলাম তা না, কোডটাকে কিভাবে গুছিয়ে রাখা এবং সেটা ইয়ে করা সেগুলো জানতে পারছি। এবং ইয়ে তো বটেই, মানে রিয়াক্টের জন্য যে বেসটা তৈরি হওয়ার দরকার সেটা তো হচ্ছে। আশা করি আমি যেভাবে ক্লাসগুলো করাই, আমার মনে হয় না কোনো টিউটোরিয়াল বা কোনো ট্রেনিং সেন্টার বা কোনো ট্রেনিং প্লেসে এইরকমভাবে কেউ করায়। আর বেশিরভাগ সময় তো মানে এইরকম 1-to-1 এটাও হয় না, অনেক সময় মানে কম হয়, মানে একটা হয়তো মিনিমাম 5-10 জনের ইয়ে থাকে, সেখানে সবটা ইয়েও হয় না আর কি, মানে না না, সেটা ব্যাপার না। ইনস্টিটিউশনে যদি 1-to-1ও হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, একটা নলেজ আর এক্সপিরিয়েন্সের দরকার পড়ে। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে যারা ট্রেনিং সেন্টারের টিচার, তারা হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়নি, তারা কোথা থেকে শিখে শেখানো শুরু করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ বেসিক্যালি কী হয়েছে, আমার কলকাতাতে মানে আপনি শুনলে ভাববেন হয়তো আমি একটু হয়তো বেশি বলছি, কিন্তু ফ্যাক্ট যে কলকাতায় অনেক নামি দামি ট্রেনিং সেন্টার আছে যেখানকার টিচাররা আমার কাছে এসে ট্রেনিং করে গেছে। ঠিক আছে, না এটা ঠিক যে মানে আমি তোমাকে তুমি বলছি, কারণ তোমার ইয়েতে বুঝতে পারছি যে তুমি এই ফিল্ড গুলোতে প্র্যাকটিক্যাল কাজ করে তারপরে এইগুলো বোঝাতে আসছো। এটা মানে আমার ইয়েতে বুঝতে পারছি আর কি, যে এটা করেছে বলে আমাকে এই জায়গাটাকে বলে দিতে পারছে, এরকম আর কি ব্যাপারটা এটাই ফিল করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, মেন ব্যাপার হচ্ছে ওই যে নলেজ হচ্ছে কি, যত আমি আমার টিউটর থেকে পেলাম, আমি নিজে এক্সপিরিয়েন্স গেইন করলাম, সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন অন্য কাউকে শেখাবো তখনই হচ্ছে অ্যাকচুয়াল নলেজ। আর না হলে কী হয়, নলেজ গেইন হয় না, নলেজ ডেপ্রিসিয়েট হয়। জেনারেলি আমি শিখে আমি অন্য কাউকে যদি ডাইরেক্ট শেখাতে যাই, সেক্ষেত্রে নলেজ ডেপ্রিসিয়েট হয়ে যায়, যেটা ইন জেনারেল আমাদের লার্নিং মেথডে এইটাই সব থেকে বেশি ইউজ হচ্ছে, যে নলেজ ডেপ্রিসিয়েশন। আর নলেজ ডেপ্রিসিয়েশনে মানে যেটা ডেপ্রিসিয়েট হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স না থাকার জন্য কী হচ্ছে, আপনি যদি ডিটো যদি কপি মুখস্থ করে নেন, যদি এক্সপিরিয়েন্স না করতে পারেন, তাহলে কী হচ্ছে, নলেজটা আপনার ডেপ্রিসিয়েট হয়ে গেল, এবং সেই ডেপ্রিসিয়েশনের জন্য কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু যে কাজটা সেটা কিন্তু কমতে থাকলো, মানে কাজের ক্যাপাসিটি কমতে থাকলো, নলেজও কমে গেল, সব কিছু কমে গেল।
আর প্র্যাকটিক্যালি যেটা বলছেন, প্র্যাকটিক্যাল, আমার তো সফটওয়্যার ডেভেলপমেন্টটা সত্যি কথা বলতে আমার হবি। আচ্ছা, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট সত্যি কথা বলতে আমার হবি। এটা আমি করি বা করতে আমার ভালো লাগে, দিনরাত আমি এর সঙ্গে কাটিয়ে ফেলি, চাই আমার কাজ থাকুক চাই না থাকুক। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, সবসময় লোকের কাজ করেই যে এক্সপিরিয়েন্স আসবে তার কোনো মানে নেই। কারণ লোকের কাজ করে কী হয়, একটা সীমাবদ্ধতা থাকে যে এইটুকু দরকার, এইটুকু করতে হবে। বাট আমি যেটা করি বা আমি যেটা বলছি আপনাদের, যেটা মানে আমার স্টুডেন্টদেরকে যেটা আমি ট্রেনিং করি, সেটা জাস্ট ওটা আমি আমার এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, যাতে কিনা আরও কত রকমভাবে জিনিসটাকে করা যায়, করা সম্ভব। সেই জিনিসটা আমি অলওয়েজ অল টাইম রিসার্চ করতে থাকি, এবং সেটা বিয়ন্ড ওয়ার্ক। মানে একটা হচ্ছে কি, আমার যেটা আমি কাজ করছি ক্লায়েন্টের জন্য সেটা করছি, ক্লায়েন্টের জন্য আমার যখন কাজ করতে হয়, একটা পোর্টালের কাজ করছি, এই যে এদের পোর্টালটা কাজ করছি, যশোর ওমেন, এতে অনেক কিছুই আছে। অ্যান্ড এর ব্যাকএন্ড যেটা আছে, ব্যাকএন্ড দেখলে পরে মানে ব্যাকএন্ড এপিআইটা, এটা ব্যাকএন্ড এপিআই, এতগুলো মডিউলস নিয়ে কাজ আছে, এতগুলো মডিউলস কাজ হয়েছে। অ্যান্ড এর যে পুরো যে সোর্স কোড, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, যে পুরো যে সোর্স কোড, এই পুরো সোর্স কোডটা কিন্তু অ্যাকচুয়ালি এর ব্যাক এন্ডের যে পুরো সোর্স কোডটা, এটা আমি আপাতত লগ ইন, সোয়াগের যেটা আসছে,